আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আম, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাচ্ছি আজকে আমাদের এই অনলাইন ওয়েবিনার প্রোগ্রামটিতে জয়েন করার জন্য। আমাকে একটু চ্যাট বক্সে কনফার্ম করবেন যে আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। ওকে, ফার্স্ট অফ অল ওয়ান সেকেন্ড, থ্যাংক ইউ। তো আপনারা সকলে জানেন যে আজকে আমাদের ওয়েবিনার টপিক হচ্ছে ফ্রি ওয়েবিনার অন ডেভঅপস ডায়েরি, ডকার, টেরাফর্ম এন্ড গিটের ম্যাজিক। তো আজকে এই ওয়েবিনারটা আমরা শুরু করে দিব। আমি আজকে ইন্টারেক্টিভ কেয়ারস অপারেশনস এবং বিজনেস ডেভেলপমেন্ট টিম থেকে আসলেন আছি আপনাদের সাথে এই ওয়েবিনারের হোস্ট হিসেবে। তো আমাদের ওয়েবিনারটা শুরু হয়ে যাবে ভেরি সুন। আমাদের সাথে আজকে এই ওয়েবিনারটা কন্ডাক্ট করার জন্য ইনস্ট্রাক্টর হিসেবে আছেন শেখ ফয়সাল হোসেন ভাই, যিনি একজন লিড সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন। তো আমরা আমাদের আজকে ওয়েবিনারটা শুরু করব, তার আগে আমরা একটা সিকোয়েন্স ফলো করবো। হোপফুলি আপনারা থ্রু আউট দ্য টাইম এই ওয়েবিনার চলাকালীন সময় আমাদের সাথে কোঅপারেট করবেন। আমাদের ওয়েবিনার চলাকালীন সময় আমরা চেষ্টা করবো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে চ্যাট বক্স অন থাকবে, চ্যাট বক্সে আপনারা কোশ্চেন ড্রপ করতে পারেন। টাইম টু টাইম ইনস্ট্রাক্টর ফয়সাল ভাই আছেন, তিনি হচ্ছে আপনাদের কোশ্চেন গুলো অ্যান্সার করবেন। ইন্টারেক্টিভ কেয়ার রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে আমি সেগুলো অ্যান্সার করার চেষ্টা করবো। এটা ছিল। এর পাশাপাশি আমরা ওয়েবিনার শুরু করে দেওয়ার পর শেষের দিকে আপনাদের লাইভ একটা কিউএনএ সেশন আমরা করবো, যেখানে আপনারা চাইলে মাইক এন্ড মিট করেও আমাদের সাথে এই ওয়েবিনারটাতে পার্টিসিপেট করতে পারবেন। তো আর দেরি না করে আমরা এখন সরাসরি ওয়েবিনারের মেইন পয়েন্ট পার্টটাতে চলে যেতে চাচ্ছি। ফয়সাল ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই, আসসালামু আলাইকুম। জি। শোনা যাচ্ছে ওকে? আহ, হ্যাঁ ভাই, আপনাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আমরা তাহলে এখন শুরু করে দিতে পারি। ঠিক আছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকের ওয়েবিনারে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি শেখ ফয়সাল হোসেন। আমি আছি নিপসিস লিমিটেডে অ্যাজ এ লিড সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো আজকে গল্প হবে আমাদের ডেভঅপস নিয়ে। ডেভঅপসে আমার রিয়েল লাইফ জার্নি কেমন ভাবে আমি শুরু করেছি, বা কিভাবে এখন মার্কেটে কাজগুলো করতে হচ্ছে ডেভঅপস রিলেটেড। এই সম্পর্কিত যতটুকু আমি জানি আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার। তো শুরু করা যাক। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি ভাই, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। ওকে, সো আজকের টপিকস বেসিক্যালি আমরা আহ, যেটা ভাগ করব সেটা হচ্ছে যে ইন্ট্রোডাকশন টু ডেভঅপস। এখানে ডেভঅপস এর বিভিন্ন টুলস নিয়ে আমরা আলোচনা করব। পপুলার টুলস গুলো কি কি আছে না আছে। আহ, বর্তমানে আপনারা যখন ডেভঅপসে যদি কেরিয়ার শুরু করতে চান, কোত্থেকে স্টার্ট করবেন, কিভাবে করবেন, আপনাদের জার্নিটা কেমন হতে পারবে, এই সমস্ত বিষয়গুলো আমরা আজকে কভার করার চেষ্টা করব। তো প্রথমে অনেকের হয়তো বা ধারণা আছে যে আসলে ডেভঅপসটা কি। তো এইটা বেসিক্যালি যে ডেভেলপমেন্ট এবং অপারেশনস একটা কম্বাইন্ড টাস্ক। তো যেটা আগে দেখা যাচ্ছে যে আমাদের একটা অ্যাপ্লিকেশন যখন আমরা তৈরি করার পরে সেইটাকে কেউ একজন সেটাকে সার্ভারে নিয়ে যায়, বাইনারিটাকে হোস্ট করে। ইন দ্য প্রসেসে মানে একটা অ্যাপ্লিকেশন ডিপ্লয় করতে, সেটা ডেভ হোক বা প্রোডাকশন সার্ভারে হোক, যে আমাদের অনেক সময় লেগে যেত। তো এই মানে ম্যানুয়াল যে কাজগুলাকে এগুলাকে অটোমেশনের মাধ্যমে এগুলাকে আরো দ্রুত করা, এবং আপনার অপারেশনের টাইম, রান টাইমকে আরো কমানো, আরো ফ্লেক্সিবল করার জন্য আমাদের ডেভঅপস এর টার্মটা ইন্ট্রোডিউস হয়েছে। তো এই সাইকেলটা আমরা ফলো করি, যেটার মধ্যে যদি লেফট সাইডের ইমেজটাকে আমরা একটু খেয়াল করি, এটা একটা কন্টিনিউয়াস একটা সাইকেল, যেখানে আপনার বিজনেস প্ল্যানিং থেকে শুরু করে কোলাবোরেটিভ ডেভেলপমেন্ট এটা চলতে থাকবে। দেন এটার সাথে কন্টিনিউয়াস টেস্টিংটা চলতে থাকবে। দেন ডেভেলপমেন্ট টেস্টিং থেকে যে ফিডব্যাক গুলো আসবে, ডেভেলপমেন্ট টিম সেগুলাকে ডেভেলপ করে আবার সেগুলোকে ডিপ্লয়মেন্ট করতে থাকবে। সো এটা একটা সাইকেল, কন্টিনিউয়াস প্রসেস। এবং পুরো প্রসেসটাকে মনিটরিং করার জন্য বিভিন্ন টুলস আছে। আমরা মানে যে আমাদের সিস্টেমটা রান আছে, কিভাবে চলতেছে, কেমন পারফর্ম করতেছে, যখন আমাদের ইউজার অনেক বেড়ে যাবে তো আমরা দেখা যাচ্ছে যে তখন ওই জিনিসগুলা কেমন পারফর্ম করতেছে এটাকে সবসময় মনিটরিং করা খুব বেশি প্রয়োজন। যদি সার্ভারের রিসোর্স শেষ হয়ে যায়
তো সেইগুলা মানে একটা অ্যাপ্লিকেশন ডেড হওয়ার আগে আমাদেরকে অ্যাকশনগুলো নিতে হয়। তো যার কারণে আমাদের এই পুরা সাইকেলটা আমাদের ফলো করা জরুরি। তো ডেভঅপসের জার্নিটা আমরা যদি শুরু করতে চাই, তো এটা আমরা কেন শুরু করব? তো প্রথম কথা যদি আমি আসি, আমি একটা রাইট সাইডে একটা চার্ট শেয়ার করছি, অনলাইন থেকে নিয়েছি এটা। তো দেখা যাচ্ছে যে টপ বর্তমানে জব মার্কেটে টু 2025-এ টপ জব মার্কেটে হাই ডিমান্ড ডেভঅপসের আর্কিটেক্ট এবং ডাটা সায়েন্টিস্ট, এদের পরে ডেভঅপস ইঞ্জিনিয়ারদের ডিমান্ড অনেক হাই দেখা যাচ্ছে। তো ফার্স্ট একটা যেটা হইতে পারে যে আপনার এটা মার্কেটে খুবই পপুলার, আপনার জব ডিমান্ড অনেক, বিশেষ করে বাইরে যারা রিমোটলি কাজ করতে চান তাদের তো আরো সুবিধা। তারপরে খুব ভালো স্যালারি অফার করে এই প্ল্যাটফর্মে, যেটার মেইন কারণ হয়তো বা যে আপনার মানে প্রত্যেকটা সাইকেল সম্পর্কে একটা খুব ভালো এক্সপিরিয়েন্স গ্যাদার এবং নলেজ থাকা লাগে এই ফিল্ডে, যদি আমি সার্ভাইভ করতে চাই সেক্ষেত্রে আর কি। তো এছাড়াও আমাদের যেটা আছে সেটা যে খুব ফাস্ট, আগের আগের কালের যে আমাদের পুরো অটোমেশন ম্যানুয়াল সিস্টেমটাকে আমাদের পুরো অটোমেশনের মাধ্যমে আমাদের কিন্তু প্রচুর সব স্টেজের টাইম অনেক কমে আসতেছে। দেখা যাচ্ছে যে ফেজ বাই ফেজ একটা সফটওয়্যার আমি ডিপ্লয় করলাম, কয়েকদিন পর আরেকটা ভার্সন আমি ডিপ্লয় করব। তো এটা কিন্তু প্যারালালি আমাদের উইদাউট ইউজারকে হ্যাম্পার না করে বা ইউজারকে ডিস্ট্রাক্ট না করে আমার কিন্তু একটার পর একটা ভার্সন কন্টিনিউয়াসলি আমি খুব অল্প টাইমের মধ্যে কাজগুলোকে সেরে ফেলতে পারবো। তো সেটা একটা কারণ। আর যদি আপনি ডেভঅপসের কেরিয়ার পাথটাকে শুরু করতে পারেন চান, তাইলে এইরকম একটা পাথ আপনি ফলো করতে পারেন। আপনার কেরিয়ার জার্নিটা যদি হয় জুনিয়র ডেভঅপস ইঞ্জিনিয়ার হিসেবে, এরপরে আপনি ক্লাউড ইঞ্জিনিয়ার, দেন ক্লাউড ডেভঅপস ইঞ্জিনিয়ার, সাইট রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার। সো এরকম আপনার জার্নিটা আরো আস্তে আস্তে র্যাঙ্কে হায়ার যাইতে পারবেন। তো একটা গ্রাফ এখানে আমি দিয়ে দিয়েছি। তো প্রথমে আমরা কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন অ্যান্ড কন্টিনিউয়াস ডেলিভারি, সিডি এই পাইপলাইনটাকে আমরা ভালো করে একটু বোঝার চেষ্টা করি। এটা ডেভঅপস লাইফ সাইকেলের মধ্যেই আমার পড়ে। তো দেখা যাচ্ছে যে সাতটা কমনলি লাইফ সাইকেল আমাদের আছে এই পুরা ডেভঅপসের জন্য। সেটা হইতে পারে শুরু হয় যে আপনার কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট চলতে থাকবে, কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, টেস্টিং, ডিপ্লয়মেন্ট, আবার কন্টিনিউয়াস ফিডব্যাক আসবে, মনিটরিং করতেছি, এরপরে আবার আমাদের অপারেশনে চলে যাচ্ছে, দেন আবার সাইকেলটাকে শুরু হচ্ছে। সো এটা একটা একটার পর একটা চলমান একটা সাইকেল। সিআইটা হচ্ছে যে রেগুলার আপনার কোড, আপনার নতুন নতুন কোড অ্যাড হচ্ছে, বাগ সলভ করতেছি, দেন এটাকে মানে আরো নতুন নতুন ফিচার অ্যাড হচ্ছে। তো এইটার সাথে সাথে যখন আমি এটাকে পুশ করে দিচ্ছি, সেটা লাইভ দেখা যাচ্ছে যে আমার প্রোডাকশনে যারা আছে তারা নতুন রিলিজ করা ফিচার গুলাকে সাথে সাথে পেয়ে যাচ্ছে। এটার জন্য দেখা যাচ্ছে পুরো জিনিসটাকে অটোমেট সাইকেলটা চলতেই আছে। মাঝখানে আমি যদি পুরো একটা পাইপলাইনটা একবার আমি বিল্ড করে দিতে পারি, তো মাঝখানে কিন্তু কোনো মানে কাউকে ইন্টারাক্ট করার প্রয়োজন মানে দরকার হচ্ছে না আর কি। খুব ফাস্ট অল্প সময়ের মধ্যে এই সাইকেলটা আমার কন্টিনিউয়াসলি রান করতেছে, স্টেবল একটা সিস্টেম আপনি রান করতে পারবেন যদি আপনি এই সিস্টেমে ফলো করেন আর কি, ডেভঅপস সিস্টেমটাতে। তো এইখানে ডেভঅপস এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো থাকে, যে আপনাকে এই যে ডেভঅপস এর টুলস গুলো সম্পর্কে জানতে হবে, প্রত্যেকটা টুলস এটা কিভাবে আপনি ম্যানেজ করবেন না করবেন। তো এইখানে আমি কয়েকটা টুলস নাম লিখে দিয়েছি, মেইন কোর কম্পোনেন্ট যেগুলো ইউজ করা হয়। যেটার প্রথমে আছে যেটা গিট ভার্সন কন্ট্রোল। যে একটা সফটওয়্যারকে আপনি ভার্সন ওয়াইজ যে কন্ট্রোল করবেন, আমি কোড করে দিব সাইকেলটা এরকম হবে, কোড করে আমি গিটে পুশ করে দিলাম, দেন এটা যখন প্রোডাকশন ব্রাঞ্চ থাকতে পারে, তিনটা ব্রাঞ্চ থাকতে পারে, প্রোডাকশন ব্রাঞ্চ থাকতে পারে, স্টেজিং ব্রাঞ্চ থাকতে পারে, তারপরে এরকম টেস্টিং কয়েকটা ব্রাঞ্চ থাকতে পারে। সো আমি যখন প্রোডাকশনে আমি যখন মার্চ করে দিচ্ছি, তখন আমার সাথে সাথে কোডটা কিন্তু লাইভে পাবলিশ হয়ে যাচ্ছে। তার আগে আমি স্ট্রেসিং সার্ভারে আমার কিউএ যারা আছে তাদেরকে দিয়ে আমি তারা টেস্ট করতে পারতেছে, সেখান থেকে টেস্ট কেসগুলো যখন পাস করতেছে সেগুলোকে আমি প্রোডাকশনে নিয়ে নিচ্ছি। সো ভার্সন কন্ট্রোল এই গিট দ্বারা আসলে এই ধরনের কাজগুলোকে করা হয়ে থাকে। আর এই গিট এক একটা কোম্পানি এক একটা গিট ফলো করে, যেটার মধ্যে যেমন বিট বাকেট এটা আমাদের কোম্পানি ফলো করে,
এছাড়াও আছে গিট ল্যাব, গিট হাব, তো যে যেটা ফলো করে আর কি। দেন আসতেছে হলো ডকার, যে আপনার প্রত্যেকটা অ্যাপ্লিকেশনই দেখা যাচ্ছে যে আপনাকে ছোট ছোট কন্টেইনারে, যেটাকে কন্টেইনার বলা হয়, তো কন্টেইনারে আমি যদি র্যাপ করি, প্যাকেজিং করি, তো আমরা পুরো সিস্টেমটা, এই ডকারটা কিন্তু আম, নিয়ে আসার ফলে কিভাবে বলা যায় যে একটা আগে যখন অ্যাপ্লিকেশনগুলো, সাপোজ আপনি সি শার্প দিয়ে ডেভেলপ করতেছেন কিংবা আপনি জাভা দিয়ে ডেভেলপ করতেছেন, তো ডট নেটের জন্য আপনার আইএস সার্ভার দরকার হচ্ছে, স্প্রিং বুটের জন্য আপনার হয়তো বা অ্যাপাচি টমক্যাট এই ধরনের সার্ভার, পিএইচপির জন্য যারা পিএইচপি তে কাজ করেছেন তাদের জন্য আবার টমক্যাট বা অ্যাপাচি সার্ভার আলাদা করে প্রয়োজন হয়। তো আপনার অ্যাপ্লিকেশন যখন আপনি কন্টেইনারাইজ করে ফেলবেন, তো সব সার্ভার, আপনার কোড, বাইনারি ফাইল সবকিছু একটা কন্টেইনারের মধ্যে, ছোট একটা সাইজের মধ্যে চলে আসবে। দেন কন্টেইনারাইজ হওয়ার পরে এটা আপনি যে কোনো এনভায়রনমেন্টে আপনি ডিপ্লয় করে ফেলতে পারবেন। এরপরে আসি সিআইসিডি। তো গিট থেকে আমি একটা কোড করলাম, কোডার পরে গিটে পুশ করলাম, এটাকে ডকার প্যাকেজিং হইলো। প্যাকেজিং হওয়ার পরে দেন আমার হয়েছে যে এটা ডাইরেক্টলি সার্ভারের মধ্যে যে ডিপ্লয়মেন্ট হবে, তো সেটার জন্য বিভিন্ন দেখা যাচ্ছে আমার পাইপলাইন সেট করতে হবে। ডিপ্লয়মেন্ট স্ট্র্যাটেজিটা আসলে আপনার সার্ভার টু সার্ভার আবার ভ্যারি করবে। আপনি কোড করে পুশ দিলেন, পুশ দেওয়ার পরে এটা আপনার দেখা যাচ্ছে বিট ব্যাকেটে যদি আপনি ইউজ করেন তাইলে বিট ব্যাকেট পাইপলাইন ইউজ করে। সো পাইপলাইনটা আসলে যে আপনার কোডটা ফাইনালি কিভাবে প্যাকেজিং হয়ে আপনার ডেস্টিনেশন সার্ভারে পুশ হবে, এই লজিকগুলা আপনাকে বিল্ড করে দিতে হবে। এরপরে কুবারনেটিস হেল্প, এগুলা এ পর্যন্ত যদি আপনি করতে পারেন, এরপরে আরো অ্যাডভান্স ডিপ্লয়মেন্টের জন্য কুবারনেটিস এবং হেল্ম এগুলা ইউজ করা যেতে পারে। এরপরে আসে যে টেরাফর্ম। টেরাফর্ম, আমি একটা নতুন সার্ভার নিলাম, দেখা যাচ্ছে যে আপনার একই সাথে আপনি ডেভঅপস এর কাজ করতেছেন, তো রিয়েল ফিল্ডে আপনার একসাথে অনেকগুলো সার্ভার কনফিগারেশন করার দরকার হইতে পারে। যেমনটা আম, বলা যায় যে আমরা নতুন একটা পিসি নেওয়ার পরে সাপোজ উইন্ডোজ দিতে হয়, তাতে সফটওয়্যার দিতে হয়, তো এই পুরো প্রসেসটা কিন্তু অনেক সময় লাগে বিষয়টাতে। তো টেরাফর্ম ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ কোড, এর জন্য একটা টুল টেরাফর্ম। যে এখন বর্তমানে যেটা করা হয় যে আপনার স্ক্রিপ্ট থাকবে, স্ক্রিপ্টটাকে আপনি এক্সিকিউট হয়ে গেলে নতুন নতুন আপনার সার্ভার ইনস্ট্যান্স থেকে তৈরি হওয়া থেকে শুরু করে নেসেসারি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য, ডিপ্লয়মেন্টের জন্য টুলসগুলো থেকে শুরু করে এবং ইভেন অ্যাপ্লিকেশন ডিপ্লয়মেন্ট সবকিছু অটোমেটেড ওয়েতে হয়ে যাবে। এটা আপনি টেরাফর্ম টুলস এর মাধ্যমে করতে পারবেন আর কি। আমরা গিটহাব এবং গিট সম্পর্কে আরেকটু ডিটেলস কিভাবে ভালোভাবে ম্যানেজ করা যায় এটা নিয়ে একটু আলোচনা করি। দেখা যাচ্ছে যে আপনার ফাইল একটা আছে, এটা গিট তো আমরা হয়তো বা সবাই ইউজ করি, কিন্তু পারফেক্ট ওয়েতে ম্যানেজ করার জন্য কিছু মানে আমি স্ট্র্যাটেজি সাজেস্ট করি। তো সেটার মধ্যে মেইন ইম্পর্টেন্ট হয়েছে যে ব্রাঞ্চিং। তো আপনি আপনার এক একটা এনভায়রনমেন্টের কোড, দেখা যাচ্ছে যে আপনার সাথে 10 জন ডেভেলপার কাজ করতেছে, তো 10 জন ডেভেলপারের কাজ করতেছে, তো তারা তাদের আপনার ফিচার ব্রাঞ্চ আলাদা থাকতে পারে, ডেভেলপমেন্টের ব্রাঞ্চ, ডেভেলপারদের ব্রাঞ্চ আলাদা থাকতে পারে। তো এইগুলা এবং মেইন আপনার যে জিনিসটা, আপনার যে মেইন সার্ভারের যে ব্রাঞ্চগুলোকে আলাদা রাখতে হবে ভার্সন ওয়াইজ, হইলে আরো বেশি ভালো হয়। দেখা যাচ্ছে যে আমি প্রোডাকশনের জন্য একটা ভার্সন রাখলাম, টেস্টিং এর জন্য একটা ভার্সন রাখলাম। তো যখন আমার ডেভেলপাররা কোড করে দিল, আমার লিড যিনি থাকবেন তিনি কোড রিভিউ করে কোডগুলোকে মার্জ করে প্রথমে স্টেজিং সার্ভারে নিয়ে গেল। দেন স্টেজিং ব্রাঞ্চটাতে কোডগুলোকে যখন আমাদের সবগুলা টেস্ট কেস পাস পাস করলো, তো এরপরে আমি আমি কোড গুলাকে মার্চ করে আবার নিয়ে গেলাম আমাদের ব্রাঞ্চে, প্রোডাকশন ব্রাঞ্চে। সো এইভাবে ব্রাঞ্চিং গুলাকে আমার ম্যানেজ করা যায়। আর ডেভেলপাররা যে ইন্ডিভিজুয়ালি তাদের কোডগুলোকে যে মার্চ করতেছে, তারা কোড করার পরে পুল রিকোয়েস্ট ক্রিয়েট করতে পারে। পুল রিকোয়েস্ট ক্রিয়েট করার পরে দেন কোডটাকে রিভিউ করার জন্য পুল রিকোয়েস্টটাকে যদি সবকিছু আমার মনে হয় যে না ঠিক আছে, এরপরে কোডটাকে স্টেজিং ব্রাঞ্চে হোক বা প্রোডাকশন ব্রাঞ্চে হোক সেটাকে মার্চ করে নেওয়া যাইতে পারে। সো গিটের আমি শর্টে বললাম তো, এই ওয়েটা যদি ফলো করা যায় তাইলে আপনার দেখা যাচ্ছে যে এনভায়রনমেন্টটা আরো বেশি সুন্দর এবং আপনি খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারবেন, বিশেষ করে আপনার কোডটা।
তো আপনার কোনো ভার্সনে, ইভেন ভার্সন ওয়াইজ ম্যানেজ করলে আপনার কোনো ভার্সনে প্রবলেম হচ্ছে, আপনি রোল ব্যাক করে প্রিভিয়াস স্টেটেও নিয়ে যাইতে পারবেন। সো এটা হলো আমাদের জন্য সেফ। আর যদি গিট ম্যানেজ না করি, তাইলে কিন্তু আমার কোডের কোনো ট্র্যাক থাকতেছে না। দেখা যাচ্ছে যে অনেক সময় দরকার হয় যে আচ্ছা ঠিক আছে, মানে ভার্সন 2 তে আমি একটা জিনিস রিলিজ করছি যেটা ঠিক মতো কাজ করতেছে না, ভার্সন 1-এ আবার খুব ভালোভাবে কাজ করতো। তো দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে আমাদের রোল ব্যাক করার প্রয়োজন হয়। সো গিটে আপনি কাজগুলো করলে সবকিছু আপনার এভাবে ট্র্যাক থাকবে আর কি। তো ডকারে আমরা কিভাবে কাজ করব? ডকার দেখেন, ডকারের মেইন মোটো আছে যে আপনাকে এটাকে মানে অ্যাজ লাইট ওয়েট অ্যাজ পসিবল এটা বানাইতে হবে। তো এটার রিয়েল এক্সাম্পল আমি কিছুটা সেশনের মাঝখানে কোনো এক সময় দেখাবো, কয়েকটা এক্সাম্পল কন্টেইনারের। তো এটাকে পোর্টেবল হইতে হবে এবং হচ্ছে যে আপনার প্রত্যেকটা ইউনিট সিঙ্গেল রানাবল আপনার থাকতে হবে আর কি। তো এটার জন্য এটা হলো মেইন আপনার কন্টেইনার। তো এটার জন্য মেইন ফাইল হচ্ছে যে আপনার ডকার ফাইল একটা তৈরি করতে হবে। ডকার ফাইল তৈরি করার পরে ডকার এক একটা মিনিট নিয়ে আসো। ঠিক আছে বাবা, একটু যাও। এক্সকিউজ মি, জাস্ট একটা মিনিট, আমি একটু ছোট ব্রেক দিচ্ছি। সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। আমরা যেখানে ছিলাম, শোনা যাচ্ছে আমাকে? তো এরপরে ডকার ফাইলটাকে মেইনলি আমি তৈরি করার পরে এটাকে আমি কন্টেইনারে কনভার্ট করে এটাকে পুশ করে দিতে পারবো আমার হলো ডকার হাবে যে সার্ভার আছে সেখানে। এরপরে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হলো যে মনিটরিং সিস্টেম ডেভঅপসের। এটা সব গুরুত্বপূর্ণ পার্টের মধ্যে একটা, যে আপনার ফুল অ্যাপ্লিকেশনটা খুব ভালোভাবে যে চলতেছে এটা আপনাকে সবসময় মনিটরিং এর উপরে রাখতে হবে, অ্যাপ্লিকেশনের ট্রেস করতে হবে। তো সেটার জন্য গ্রাফানা একটা টুলস যেটা সবাই মোটামুটি ইউজ করে। তো এই টুলসটার মাধ্যমে আপনি সার্ভারের লগ মনিটরিং করতে পারবেন। সেটা লগ মনিটরিং করার জন্য এখানে কিছু টার্মস আছে যেগুলো আপনারা নোট রাখতে পারেন, যেগুলো লোকি প্রম্পটেইল, এগুলোর মাধ্যমে সার্ভারের যে কোনো ধরনের লগ, আমি একটা লাইভ একটা এক্সাম্পল ছোট্ট একটা প্রিপেয়ার করে রাখছি, এটা আমি পরে দেখাবো। লগ মনিটরিং করতে পারবেন। এরপরে প্রমিথিয়াস, এটার মাধ্যমে আপনার পুরো সার্ভারের যে ম্যাট্রিক্স গুলো আছে সেগুলো আপনি কালেক্ট করে দেখাইতে পারবেন। সার্ভারের রিসোর্স অ্যাবিলিটি, কি পরিমাণে আপনার নেটওয়ার্ক ইউজ হচ্ছে। তো সবকিছু ডাটাগুলো ট্রেস করার জন্য আমরা এই গ্রাফানা টুলসটাকে ইউজ করে থাকি। এরপরে টেরাফর্ম টুলসটা যেটা আমি আগে আলোচনা করছি, তো এখানে দেখা যাচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার এজ এ কোড করার জন্য আপনার আম, প্রথমে আমি একটা স্ক্রিপ্ট রেডি করব। স্ক্রিপ্ট রেডি করার পরে আমরা সেগুলো যে ক্লাউডে আমি স্ক্রিপ্টটাকে প্রভিশন করতে চাই, ক্লাউড অনুযায়ী আমি পলিসি তৈরি করব, টেমপ্লেট তৈরি করব। তো দেখা যাচ্ছে যে এটার মাধ্যমে দেন আমি একই সাথে 10টা 20টা এন নাম্বার অফ ইনস্ট্যান্স আপনি প্রভিশন করতে পারবেন, সফটওয়্যারগুলোকে সেট আপ করতে পারবেন। তো এই কাজগুলো করা যায় আমাদের টেরাফর্ম টুলস এর মাধ্যমে। এরপরে আসেন, যদি লার্নিং রোডম্যাপটা আপনাদের কেমন হইতে পারে ডকার, যদি আমি ডেভঅপসটা শুরু করতে চাই সেক্ষেত্রে। তো প্রথম জিনিসটা মেইন যে ডেভঅপস এর মূল যে বিষয়টা, যত আপনার অভিজ্ঞতা হবে তত আপনি আরো ভালো ম্যানেজ করতে পারবেন। সো ফার্স্ট স্টার্ট করার জন্য হইতে পারে যে আপনি একটা অনলাইন কোর্স কিংবা একটা ভালো একটা ট্রেনিং সেশন দিয়ে যদি শুরু করেন, তাহলে প্রত্যেকটা টুলস এর ডিপলি কোনটা কিভাবে ভালোভাবে হ্যান্ডেল করতে হয় সেইটা জানাটা খুবই জরুরি। তা না হলে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা রোল, এটা খুবই মিসড হয়ে যাবে আর কি। তো এরপরে আপনি এটার সার্টিফিকেশনও নিতে পারেন। অনেক ধরনের সার্টিফিকেশন ডেভঅপস উপরে করা যায়, এগুলো একটু স্টাডি করতে করতে পারেন।
তো এরপরে ল্যাবসে আপনাদের হ্যান্ডস অন প্রজেক্ট যত বেশি করতে পারবেন, তত বেশি এই স্কিলটাকে আপনার ডেভেলপ করা পসিবল। এরপরে আসতেছে বিট বাকেট পাইপলাইন গুলা কিভাবে, বা পাইপলাইন গুলা কিভাবে একটা জিনিস অনেকভাবে তৈরি করা যায়, অপটিমাম ওয়ে কোনটা, সেটা আমাদের কে আরো ভালোভাবে বুঝতে হবে। তো আমি একটু কয়েকটা এক্সাম্পল আপনাদেরকে দেখাই। এখানে আমি কয়েকটা রান করে রাখছিলাম, আমার বেশ কিছু কন্টেইনার আছে। তো লোকি টুলস কি তার সম্পর্কে আমি কথা বলছিলাম, দেখি রান আছে কি। ওকে, একটা জিনিস দেখেন, আমার এইখানে একটা কন্টেইনার হোস্ট আছে। তো এটার সাইজ আমরা একটু দেখি যে আমি কিভাবে ওভার দ্য টাইম এটাকে অপটিমাইজ করা হয়েছে। কন্টেইনারগুলোকে রাখার জন্য আপনার হচ্ছে ডকার হাব একটা খুব ভালো একটা প্ল্যাটফর্ম, যেখানে আপনি দেখা যাচ্ছে যদি প্রাইভেটলি একটা আর পাবলিকলি আপনি নাম্বার অফ রিপোজিটরি গিটের মতোই আপনি রাখতে পারেন। একটা জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল আমি দেখাইতে চাচ্ছি। আহ, এটা আমার বর্তমান কাজের একটা অংশ আর কি। দেখেন, একটা ওয়েব পোর্টাল যেটার কতগুলা ভার্সন এখানে আমার ডিপ্লয় হয়েছে। তো প্রিভিয়াস একটা ডেভ ভার্সন আমি দেখাই যে কন্টেইনার আসলে জাস্ট আমি যে তৈরি করব, এটা শুধু তৈরি করলেই হবে না, আমার কিন্তু এই মোটোটার দিকে খেয়াল রাখতে হবে যে এটার সাইজটা। দেখেন, এটার সাইজ একটা 611 মেগাবাইট। জাস্ট এটা টেস্টিং এর জন্য কেউ একজন তৈরি করছিল আর কি। তো এটাকে পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই ধরনের এত মানে আনঅপটিমাইজ জিনিস কিন্তু প্রোডাকশনে রাখা যাবে না। তো এরপরে দেখা যাচ্ছে অপটিমাইজ করার পরে দেখা যাচ্ছে সাইজ কত হয়েছে। দেখেন, একটা কন্টেইনার, অনেক বড় একটা কন্টেইনার, এটা সাইজ মাত্র 41 এমবিতে চলে আসছে। তো প্রথম কথা, ডকার হাব আপনাকে একটা অ্যাডভান্টেজ দেয় যে আপনি যে ইমেজগুলো পুশ করবেন ও কম্প্রেস করে অলরেডি ছোট করে ফেলায়। সো দ্বিতীয় কথা যে আপনি যখন আপনার ডকার ফাইলটাকে তৈরি করবেন, তৈরি করার সময় আপনার ভালোভাবে যদি আপনি অপটিমাইজ না করতে পারেন, দেখা যাচ্ছে যে অনেক ধরনের মেমোরি ইস্যু হইতে পারে। বিশেষ করে যখন আপনার প্রোডাকশন সার্ভারগুলোতে রান হবে, বা পরবর্তীতে বিশেষ করে যখন আপনি কুবারনেটিসে কনভার্ট করতে ফেলতে পারবেন, তখন আপনার আহ, এই ইস্যুগুলো অ্যারাইজ হবে। তো এইগুলোকে আমাদেরকে সলভ করতে হবে। তো এটার জন্য আমাদের দরকার যে পারফেক্ট প্র্যাকটিস, পারফেক্ট ল্যাব এনভায়রনমেন্টে যত বেশি আপনি হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স করতে পারবেন, তত বেশি আপনি এই জিনিসগুলোতে আরো অভিজ্ঞতা অর্জন করবেন। কিভাবে একটা কন্টেইনার যে কোনো ধরনের, দেখা যায় এটা কিন্তু একটা অ্যাঙ্গুলার কন্টেইনার, এরপরে আমি একটা রিয়াক্ট কন্টেইনারও তৈরি করা যাবে, বা আহ, মানে যে কোনো ল্যাঙ্গুয়েজে বা যে কোনো প্ল্যাটফর্ম সবকিছু কিন্তু আপনি একটা কন্টেইনারের মাধ্যমে যদি নিয়ে আসেন, এই কন্টেইনারগুলোকে যে কোনো সার্ভার, যে কোনো এনভায়রনমেন্ট, ইভেন আপনার লোকাল হোস্টেও আপনি হোস্ট করে জিনিসগুলোকে টেস্ট করতে পারবেন। তো এইটা হচ্ছে মেইন জিনিস। আর আহ,
ঠিক আছে, এই পর্যায়ে আমরা একটা কাজ করি। আমরা একটা ছোট্ট একটা ব্রেক নেই। তো আর এর মধ্যে কারোর যদি কোনো কোশ্চেন থাকে সেগুলো আমাদেরকে করতে পারেন, তারপরে আমরা আরেকটু আগাবো আর কি। এই, হ্যালো। হ্যালো। হ্যাঁ, বলেন। বলতেছি আসলে এটা কি কাজ? ডকারের, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ডকারটা মেইনলি আপনার যে অ্যাপ্লিকেশন গুলা হবে, আপনি আপনার সার্ভারে যে ডিপ্লয় করবেন, সাপোজ আপনি আহ, একটা অ্যাপ্লিকেশন তৈরি করছেন, একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করছেন। তো এইটা যখন আপনি সার্ভারে কিভাবে ডিপ্লয় করবেন আরেকটু ওয়েতে, ডকার আপনাকে আহ, এইটার অ্যাডভান্টেজ দিবে আর কি। ডকারের মাধ্যমে প্যাকেজিং করলে আপনার হয়েছে যে আহ, দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের সার্ভার একসাথে মেনটেন করা লাগে না, আপনি সবকিছু একটা কন্টেনারের মধ্যেই প্যাকেজিং করে আপনি দিয়ে দিতে পারবেন আর কি। ফর এক্সাম্পল, আমি আপনাকে একটা আহ, দেখাই। আমি একটা অ্যাপ্লিকেশনের উপরে, এই যে ছোট্ট একটা জিনিস, এইটা আমি একটা ওয়েবসাইটের উপরে কাজ করতেছিলাম, যে আমার একটা পোর্টফোলিও তৈরি করা। তো এখন এইটা তো আমার একটা কোনো একটা সার্ভারে রাখতে হবে, তাই না? তারপরেই তো এটাকে অ্যাক্সেসিবল করা যাবে। আপাতত আমি লোকালে রান করছি। তো সার্ভারে রাখতে হইলে এটাকে আমি কন্টেইনার করে প্যাকেজিং করব। প্যাকেজিং করার পরে এরকম আর কি, এরকম সাইজের আমি কন্টেইনার গুলোকে তৈরি করব। তৈরি করার পরে দেন এটাকে সার্ভারে ডিপ্লয় করতে পারবো আর কি। এবং এটা কিন্তু ভার্সন ওয়াইজ আমি ম্যানেজ করতে পারবো। এটার পরে যদি আমার দেখা যাচ্ছে যে আপনার প্রোডাকশন আরো বেশি আপডেট করা দরকার আছে, তো এটাকে আপনি আরো ইজিলি এফিসিয়েন্টলি ম্যানেজ করতে পারবেন সেম ইয়ার মাধ্যমে। তো এটা না হইলে জিনিসটা কি হয়, সাপোজ পিএইচপি তে একজন কাজ করে, ঠিক আছে? তো পিএইচপি তে যে কাজ করতেছে তার জন্য অ্যাপাচি টমক্যাট সার্ভার ইনস্টল করতে হয়। কিংবা ডটনেটে একজন কাজ করতেছে, তার জন্য আইএএস সার্ভার প্রয়োজন হয়। বাট আপনার সার্ভারে যদি শুধুমাত্র আপনি ডকার ইনস্টল করেন, তাহলে যে কোনো প্ল্যাটফর্মের যে কোনো ডেটাবেজের যে কোনো ধরনের ডেটাবেজ আপনি হোস্ট করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন, ডিপ্লয় করতে পারবেন। এইটা হইলো মেইন জিনিস। আর ইন দা মিন টাইম, আপনি যখন সার্ভারে আপনার কোনো আপনার সফটওয়্যারে কোনো একটা ইস্যু আসছে, তো ইস্যুটাকে আপনি কোডের মাধ্যমে সলভ করলেন। সলভ করার পরে এটাকে আপনি যখন পুশ করবেন, এটা আপনার সরাসরি ডিপ্লয়মেন্ট হয়ে যাবে। আপনার অ্যাপ্লিকেশনের যত ইউজার যারা আছেন, তারা এটার লাইভ আপডেটটা পাবে। তো এটার জন্য কোনো ডাউন টাইম থাকবে না, বা তেমন একটা সময়েরও প্রয়োজন হবে না। আচ্ছা মানে ডকার ভাইয়া। কি ডকার কি হয় ওই উইন্ডোজ প্ল্যাটফর্মে রান করা যায় লোকালি? ডকার সব প্ল্যাটফর্মেও রান করা যায়, যেমন এটা কিন্তু আমার ম্যাকে রান করতেছি। তো এইটা আমার একটা সার্ভার, এখানে দেখেন সার্ভার চলতেছে, এখানে সার্ভারে রান করতেছে। তো এটা সব প্ল্যাটফর্মের জন্যই অ্যাভেলেবল। ডেস্কটপ সফটওয়্যার আছে এগুলো যেটাতে অপারেট করা যাবে। ডেস্কটপ লিনাক্স। সফটওয়্যার, হ্যাঁ। ডেস্কটপ সফটওয়্যার উইন্ডোজের জন্য ডেস্কটপ, বাট মেইনলি কমান্ড লাইন ইউজ করে। ম্যাকের জন্য এরকম একটা ডকার ডেস্কটপ ওরা প্রোভাইড করে, এটার মাধ্যমে মেইনলি তো কমান্ড দিয়ে আপনার সবকিছু করতে হয়। আমি আর একটা এক্সাম্পল দেখাই, যদি প্রসেসটা আর একটু আমি দেখতে চাই। একটা রিসেন্ট, এখানে দেখেন একটা অ্যাঙ্গুলার প্রজেক্ট দেখা যাচ্ছে। এটা একটা অ্যাঙ্গুলার প্রজেক্ট। তো এই এই প্রজেক্টটাকে আমি ডিরেক্টলি সার্ভারে পাঠাবো বা সার্ভারে ডিপ্লয় করব, সেটার জন্য ডকারের জন্য আমাকে কি করতে হবে, আমার এইরকম একটা, ওই যে আমি লেয়ারে যেটা বলছি যে ডকার ফাইল তৈরি করতে হবে। এখানে দেখেন, ডকার ফাইল যখন তৈরি করে ফেলবো, এটাকে যখন ডকার বিল্ড একটা কমান্ড দিব, এরপরে আমি এরকম কন্টেইনার তৈরি করে ফেলতে পারবো। তো কন্টেইনার যখন তৈরি করে ফেলবেন, এই কন্টেইনারটাকে আপনার সার্ভারে রান করবেন বা যে কোনো উইন্ডোজ কিংবা আদার প্ল্যাটফর্মে রান চাইলে করতে পারবেন। সার্ভার রিলেটেড, সার্ভার অ্যাপ্লিকেশন। বুঝা গেছে? আচ্ছা ভাই, একটা আমরা প্রজেক্ট কতগুলো কন্টেনারে
বিভক্ত হয় এই জিনিসটা কি মানে ম্যানুয়ালি হ্যান্ডেল করা যায় নাকি এটা অটোমেটেড হয়? একটা আহ, একটা প্রজেক্ট কতগুলো লেয়ার মানে কতগুলো কন্টেইনার? মানে মানে একটা প্রজেক্ট কি একটা কন্টেনারের মধ্যেই থাকে নাকি এটা অনেকগুলো কন্টেনারে ডিভাইডেড হয়ে যায়, বা সেটা যদি হয়ে যায় বা এটা কন্ট্রোল কি আমার কাছে আছে কিনা? হ্যাঁ, একটা প্রথম কথা হচ্ছে ডিপেন্ড করে যে আপনার প্রজেক্টের আর্কিটেকচারের উপরে। তো এখন যদি আপনার প্রজেক্ট লার্জ ভলিউমের হয়, হ্যাঁ, তখন দেখা যাচ্ছে যে আপনার একটা প্রজেক্ট সমান অনেকগুলো মাইক্রো সার্ভিস হয়ে যায়। নর্মালি এখন মাইক্রো সার্ভিস বেস ডিপ্লয়মেন্টই করা হয়। তো অনেকগুলো সার্ভিস মিলাই হয়েছে যে একটা প্রজেক্ট তৈরি হয়। তো যদি আমার প্রজেক্টটা এরকম হয়, যেমন এটা একটা ছোট্ট একটা পোর্টফোলিও প্রজেক্ট, এটা এটাকে আমি রান করছি, আমি একটা মানে এআই দিয়ে একটা প্রজেক্ট পোর্টফোলিও তৈরি করতে চাচ্ছিলাম। যদি প্রজেক্টটা এমন ছোট সাইজের হয় তাহলে আপনার একটা কন্টেইনারের মধ্যেই আপনি জিনিসটাকে প্যাকেজিং করে ডিপ্লয় করে ফেলতে পারবেন। বাট দেখা যাচ্ছে প্রোডাকশনের ম্যাক্সিমাম তো মাইক্রো সার্ভিস বেস প্রজেক্ট, একটা প্রজেক্ট মানে আপনার অনেকগুলা কন্টেইনার প্রয়োজন হয়। তো সবগুলো কন্টেইনারকে ম্যানেজ করার জন্য আপনার হয়েছে যে কন্টেইনার গুলো কেমন পারফর্ম করতেছে বা আপনার সফটওয়্যারে কোনো ধরনের ইস্যু আসতেছে কিনা, সেইগুলোর জন্য আপনাকে হলো মনিটরিং টুল ইউজ করতে হবে, যেটা গ্রাফানার মাধ্যমে আপনি করতে পারবেন। গ্রাফানা যদি সুন্দর করে এরকম একটা টুল, যেটা আমি একটু আগে দেখাইলাম। একটা মিনিট। হ্যালো। জি বলেন। আসসালামু আলাইকুম ভাই। আমি ওয়ালাইকুম। হচ্ছে কোশ্চেন ছিল, এটা হচ্ছে দেখা যায় আমরা নর্মালি যেটা করি যে আমার সিঙ্গেল ওএস এর উপরে আমি যে কোনো একটা দেখা যায় আমি প্রজেক্ট রান করতে পারলাম, বা দেখা যায় এটা এনজিনিক্স হোক বা অ্যাপাচি হোক, যে কোনো আমি একটা ওয়েব রান করলাম, বা দেখা যায় যদি আমি চাই যে এটা থেকে আরেকটু বেটার হয়ে বা একটু অ্যাডভান্স হয়ে, সেক্ষেত্রে আমরা ইউজ করি হয়তো বা বিএম ইউজ করতেছি রাইট নাও। এখন দেখা যায় আপনার বিএম এর পরের স্টেপটা আপনার ডকার ওয়ান কাইন্ড অফ, হুম। যে হচ্ছে ভিএমটা দেখা যাচ্ছে অনেক হ্যাঁ আগের টেকনোলজি, তাই না? হ্যাঁ, যে মানে আপনার দেখা পুরোটা যায় আগে, জিনিস একটা ভিএম এর মধ্যে। ওকে, এখন দেখা যায় কি আমরা দেখা যায় একটা বিএম এর মধ্যে আমরা দেখা যায় একটাই যে কোনো একটা ওয়েব সার্ভার রান করে এটার মধ্যে আমি দেখা যায় যে কোনো একটা প্রজেক্ট আমি রান করতাম। এখন দেখা যায় আমি যদি চাই যে এরকম যে আমার একটা বিএম এর মধ্যে আমি ডকার অ্যাড করলাম, তারপর ডকারের উপর আমি দেখা যায় মাল্টিপল প্রজেক্ট আমি রান করলাম, 8টা 10টা হোয়াট এভার যেটাই হোক। এটা হইলে যেটা আমি যেটা বুঝতেছিলাম আর কি, যে হচ্ছে অনেকটা এরকম কিনা, যে দেখা যায় আমার একটা ওয়েব সার্ভার করলো এনজিনিক্স এর, আর দেখা যায় আমার ডকারে যে কয়টা আমার প্রজেক্ট রান করতেছে এগুলো সবগুলাই হচ্ছে আমার দেখা যায় এই রিসোর্সটাকে আমার শেয়ার করতেছে। একটা এনজিনিক্স এর আপনার দেখা যায় সার্ভারটাকে বাকি আমার প্রজেক্ট গুলো শেয়ার করতেছে। সেক্ষেত্রে আমার ইয়া যেটা হচ্ছে যে আমরা দেখা যায় বিএম যখন করতেছি, আমার তখন দেখা যায় 8টা বিএম এর মধ্যে আমার আলাদা করে 8টা কিন্তু হচ্ছে আমার এনজিনিক্স ইউজ করা লাগতেছে, বা 8টা ওয়েব সার্ভার রান করা লাগতেছে আমার 8টা প্রজেক্টের জন্য। কিন্তু ডকার বেসড হলে কি জিনিসটা এরকম যে হচ্ছে আমার একটা ওয়েব সার্ভার রান করে আমি সবগুলা অ্যাক্টিভ রাখতে পারতেছিলাম একই রিসোর্সে। আচ্ছা, আপনার আপনার প্রজেক্টটা এনজিনিক্স মানে আপনার হয়তো বা রিয়াক্ট বা এনজিনিক্স অ্যাঙ্গুলার বেসড, প্রজেক্ট, তাই এনজিনিক্স তো? বেসড বা অ্যাপাচি বেসড এরকম আর কি, আমার পিএইচপি মূলত হচ্ছে। আচ্ছা, তো আপনার প্রজেক্টটা থেকে যখন আপনি কন্টেইনারে করবেন, আপনার এনজিনিক্স হোক কিংবা আপনার অ্যাপাচি হোক, সেটা আপনার কন্টেইনারের মধ্যেই ইনবিল্ড থাকবে, ইনবিল্ড হয়ে যাবে আর কি। দেন একটু যদি এটা আর একটু ডিটেলস বুঝতে গেলে আমার ডকার ফাইলটা বুঝতে হবে আর কি, যে আসলে ডকার ফাইলটা আমি একটা সামনে আপনাদেরকে বের করে দেখাই, তাইলে হয়তো বা ইজিয়েস্ট হবে আপনাদের এইরকম। তো এখানে দেখেন আমাদের অ্যাপটাকে কিভাবে তৈরি করতে হয়। যে আপনার প্রথমে এগুলো আপনি ম্যানুয়ালি করেন, তাই না? একটা ভিএম এর মধ্যে প্রথমে এনপি ইনস্টল করেন, দেন এনপি এই যে গ্লোবাল সিএলআই গুলাকে রিনিউয়াল সেট করি, করেন। আবার কিছু দেখা যায় রিপোজিটরি করা আছে ওইটা অ্যাড করে নেই, যে কোনো হ্যাঁ, দুইটা। তো এই স্টেপ গুলা করার পরে কি হয় যে প্রোডাকশনে যখন বিল্ড করেন, প্রোডাকশনের কিন্তু একটা বাইনারি ফাইল তৈরি হয়, রাইট? হুম। বাইনারি ফাইলটাকে নিয়ে আপনি একটা এনজিনিক্স এর মধ্যে ডিপ্লয় করে দেন। কিন্তু ডকারের মধ্যে এনজিনিক্স ইটসেলফ প্যাকেজিং হিসেবে আপনি রেখে দিবেন। রেখে দিলে আপনার হয়েছে যে এই পুরো জিনিসটাকে পুরো ইয়ার কোডটাকে নিয়ে দেন আপনি এনজিনিক্স এর ভিতরে রেখে এটা পার্টিকুলার একটা ইটসেলফ এনজিনিক্স সার্ভার হিসেবে আপনার কাজ করবে আপনার অ্যাপ্লিকেশন সহ। মানে তো হচ্ছে আপনার আমার যদি একটা রিসোর্সের মধ্যে বা দেখা যায় আমার একটা ওয়েব সার্ভার ইউজ করে আমার মাল্টিপল সার্ভিস আমি রান করতে পারতেছি।
ওয়েব সার্ভার, ওয়েব সার্ভার বলতে আপনি যদি এনজিনিক্স এর কথায় আসেন, আমি তাইলে দেখা যায় আপনার ডকারের মধ্যে সাপোজ আমি হচ্ছে আমার লিব ডাইনামিক্সটা করলাম, বা দেখা যায় আমার দুই তিনটা গ্রাফানা করলাম, বা দেখা যায় অন্য আরো দুই একটা প্রজেক্ট, আমার দুই তিনটা প্রজেক্ট আমার রানিং, বা লগের জন্য একটা। হুম। এখন এই তিনটা প্রজেক্টে যে আমার সবগুলাই তো দেখা যায় আমার ওয়েব বেসড সার্ভিস, ঠিক আছে? তো এখন দেখা যায় আমার যে ওয়েব বেসড সার্ভিস হয়, তাহলে তো ডকারের ভিতর কি আমার এটার জন্য তিনটা কি ওয়েব সার্ভিস রান হবে, নাকি হচ্ছে একটা ওয়েব সার্ভারের উপর থেকে ওরা শেয়ারিং করে ইউজ করবে? এটা হচ্ছে যে প্রত্যেকটা আসলে আপনার প্রত্যেকটাই সিঙ্গেল সিঙ্গেল ওয়েব সার্ভার হিসেবে রান করতে হবে, প্রত্যেকটার জন্য এন নাম্বার অফ আপনার এনজিনিক্স এর মধ্যে রান করতে হবে। দেন আপনার যদি মাল্টিপল প্রজেক্ট হয়, মাল্টিপল সার্ভিস হয়, আপনার এইভাবে সব একসাথে একই ফাইলের মধ্যে থেকে রান করে ফেলতে পারবেন। যেমন এটার মধ্যে দুইটা ফাইল চলতেছে, কোনোটায় 10টা থাকে, কোনোটায় 100টা সার্ভিস থাকতে পারে। তো একই জায়গা থেকে আপনি রান করে ফেলতে পারবেন সবগুলো কন্টেইনার একটা ফাইল থেকে। আচ্ছা। তো এ পর্যায়ে আমরা কোশ্চেন সেশনটা আরো ডিপলি যাব। তার আগে আমরা ছোট্ট একটা ব্রেক নিয়ে নিই, আমাদের সেলস টিম জয়েন করবে আপনাদের সাথে। তো আমরা একটু কথা বলি তাদের। থ্যাংক ইউ সো মাচ ফয়সাল ভাই, আপনি যদি একটু স্ক্রিন শেয়ারটা ফর দ্য টাইম বিং অফ রাখতেন, আমি একটু স্ক্রিন শেয়ার করতাম। থ্যাংক ইউ। সো পল্লব ভাই জয়েন করেছেন আমাদের সাথে। তিনি আমাদের সেলস টিম থেকে আছেন। সো আমরা এখন পল্লব ভাইকে ফ্লোর দিয়ে দিব। তিনি হচ্ছে আমাদের আপকামিং ডেভঅপস যে ক্যারিয়ার পাথ প্রোগ্রামটা আছে সেটা সম্পর্কে আপনাদেরকে কিছু জিনিস শেয়ার করবেন। পল্লব ভাই, আপনি শুরু করতে। থ্যাংক ইউ। আমাকে কি শোনা যাচ্ছে? জি ভাই, আপনাকে শোনা যাচ্ছে। থ্যাংক ইউ হাসনাইদ ভাইকে যে আমাকে ফ্লোর দেওয়ার জন্য। থ্যাংক ইউ ফয়সাল ভাইকে এত সুন্দর একটা ওয়েবিনার কন্ডাক্ট করার জন্য এতক্ষণ। থ্যাংক ইউ অডিয়েন্সকে, এত সুন্দর একটা ওয়েবিনারে আপনারা জয়েন করেছেন। তো জাস্ট 2 মিনিট আপনাদেরকে একটু ডিস্টার্ব করব। তো বাংলাদেশে কিন্তু এখন ম্যাক্সিমাম কোম্পানি আসলে ডকার বলেন, কুবারনেটস বলেন, এডাব্লিউএস কিংবা হলো সিআইসিডি পাইপলাইন সবকিছুই কিন্তু প্র্যাকটিস করতেছে, হ্যাঁ। তো এখন যারা ডেভেলপার হিসেবে আমরা কাজ করছি তাদের ম্যাক্সিমামই দেখা যায় কি ডকার এর কাজ থাকে কিংবা কুবারনেটস এর কাজ থাকে। তো আসলে এইগুলো চিন্তা ভাবনা করেই ইন্টারেক্টিভ কেয়ার্স আমরা বিগত কয়েক বছর ধরে ডেভঅপস এর একটা কোয়ালিটিফুল একটা কোর্স আমরা আনার ট্রাই করেছি। তো বাংলাদেশে এই ধরনের কোয়ালিটিফুল কোর্স হয়তো অন্য কোথাও করায় না, কিংবা আমরা ট্রাই করেছি আসলে বাংলাদেশে যারা ডেভেলপার আছে তারা যেন এগিয়ে যায়, বিশ্বের সাথে তাল মিলাতে পারে, এবং যেখানে অন্যান্য দেশগুলো অলরেডি ডেভঅপস প্র্যাকটিস শুরু করে দিয়েছে সেই হিসাব করে আসলে ইন্টারেক্টিভ কেয়ার্স আমরা 6 মাসের একটা ডেভঅপস এর কোর্স এনেছি, যেখানে একদম বেসিক থেকে আমরা শুরু করব। গিটের বেসিক কমান্ড থেকে শুরু করে লিনাক্স ওএক্স, এডাব্লিউএস, নেটওয়ার্কিং, অ্যাড্রেসিং, কুবারনেটস দিয়ে কন্টেন্ট ম্যানেজমেন্ট, ডকার থাকতেছে। তো ইন ডেপথে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আমরা শেখাবো। বেস্ট একটা কোর্স কারিকুলাম আমরা সাজিয়েছি। এছাড়া আমাদের বাংলাদেশে যারা আসলে ডেভঅপস নিয়ে অলরেডি 5-7 বছর কিংবা 8 বছর অভিজ্ঞতা আছে এরকম টিচারকে আমরা রেখেছি। আমাদের টিচার হিসেবে আছে গাজী অফরিয়াজ করিম ভাইয়া এবং হলো রেজাউল রাতুল ভাইয়া, দুইজনই অপটিমাইজলি কোম্পানিতে সিনিয়র ডেভেলপার হিসেবে 8 বছর ধরে কাজ করছে। তো আমরা বিগত কয়েকটা ডেভঅপস ব্যাচ শেষ করেছি, সেখান থেকে আমরা কয়েকজনকে জব প্লেসও করেছি ডেভঅপস ইঞ্জিনিয়ার হিসেবে। আর ডেভঅপস ইঞ্জিনিয়ার হিসেবে তাদের ফিউচারটা অনেক ভালো, হ্যাঁ। তো আপনারা যারা আসলে আজকে ওয়েবিনারটা অনেকে দেখা গেছে পরে জয়েন করেছেন, তো যদি এরকম যদি চান আসলে আপনারা এই ওয়েবিনারটা আবার কালকে রিভিউ করবেন, তো সেই ক্ষেত্রে হলো আমি চ্যাট বক্সে আমার নাম্বার দিয়ে রাখছি, রেকর্ডেডটা আপনাদেরকে দিয়ে দিব যদি কেউ মিস করে থাকেন। আর আজকে যারা জয়েন করেছেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবেই। এবং হলো আপনাদের এই কোর্স সম্পর্কে যদি কোনো কোয়েরি থাকে আমাকে চ্যাট বক্সে নাম্বার দিয়ে রাখছি, দয়া করে আমাকে নক করবেন। আমি হলো আপনাদেরকে কোর্স সম্পর্কে বিভিন্ন কোশ্চেন যদি থাকে আমি দিয়ে দিবে, এবং হলো রেকর্ডেড সহ আপনাদের ডিসকাউন্ট কোডটাও দিয়ে দেবো। থ্যাংক ইউ ফয়সাল ভাইকে, থ্যাংক ইউ হাসনাইন ভাইকে আমাকে ফলো দেওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই, আপনি কন্টিনিউ করেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ পল্লব ভাইকে। সো আমরা এখন পল্লব ভাই তো বলেছেন যে তিনি তার কন্ট্যাক্ট ডিটেলস শেয়ার করে দিবেন চ্যাট বক্সে। ফয়সাল ভাই, আমরা আমাদের ওয়েবিনারের বাকি পার্টটাতে চলে যেতে পারি যদি আপনি রেডি থাকেন। তো
আমি এখন চ্যাট বক্সে আপনাদেরকে আম, এই ওয়েবিনার রেকর্ডিংটা আপনারা পাবেন, বাট এটা পেতে হলে হচ্ছে আপনাদেরকে একটা ফর্ম আমি শেয়ার করেছি শুরুর দিকে, তো ফর্মটা একটু ফিল আপ করে দিবেন। ফয়সাল ভাই, শুরু করার আগ পর্যন্ত আমরা, কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন গুলো করতে পারেন। আম, আমি হচ্ছে চ্যাট বক্সে আমাদের এই ডেভঅপস কোর্সের একটা প্রমোশনাল টেক্সট বলতে পারেন, এখানে আপনার সবকিছু যাবতীয় পেয়ে যাবেন। এবং আমি গুগল ফর্ম যেটা আছে, যেটা আমরা আপনাদেরকে শেয়ার করেছিলাম, কাইন্ডলি ফর্মটা ফিল আপ করে দিবেন, এটা আমি আরেকবার দিয়ে দিচ্ছি। তো হিয়ার উই গো। ফয়সাল ভাই, আপনি যদি শুনতে পাচ্ছেন আমাকে, আমরা শুরু করতে পারি বাকি পার্ট। শিওর ভাইয়া। তো ওকে। আমরা আমাদের কোশ্চেন অ্যান্সারিং সেশনে ছিলাম, আমরা ওটা কন্টিনিউ করি। সো এখানে দেখা যাচ্ছে বেশ কয়েকটা আরো কোশ্চেন পেয়েছি। তো সবার আগে আগে যারা যারা ছিলেন তাদের যদি আর কিছু ক্লিয়ার হওয়ার থাকে তারা বলতে পারেন। তাহলে একটা কোয়েশ্চেন ছিল যে ডকার কন্টেনার আর পাইথন ভার্চুয়াল এনভায়রনমেন্ট যেটা, এই দুটা কি সিমিলার? এই দুটার মধ্যে মানে ডিফারেন্টটা আমার একটু মানে ইয়া হয়ে যায় আর কি, গোলায় যায়। আচ্ছা, ডকার নিজেও ভার্চুয়াল এনভায়রনমেন্ট ভার্চুয়ালাইজেশন নিয়েই কাজ করে, বাট দেখা যাচ্ছে যে পাইথনে যখন আপনি কাজ করেন, পাইথনে তো আপনি ভার্চুয়াল এনভায়রনমেন্টের মাধ্যমে আপনার সমস্ত ডিপেন্ডেন্সি গুলোকে আপনি ইনস্টল করে দেন হয়েছে যে রান করেন, তাই না? জি ভাই। তো এটাতে আপনার ম্যানুয়ালি ডেভেলপমেন্টের জন্য যে আপনি প্রত্যেকটা কমান্ড দিচ্ছেন রান করাচ্ছেন সেটার জন্য। বাট ডকারটা হয়েছে যে আপনার যখন ডেভেলপমেন্ট করা শেষ, তখন আপনার একটা এন্ট্রি পয়েন্ট আছে যেখানে মেইন ফাইল থেকে আপনার হয়েছে যে ইয়াটা শুরু হয়। তো আপনি ডকার ফাইলটা এমনভাবে বানাবেন যেটা হয়েছে যে পাইথনের এনভায়রনমেন্টটা অটো প্রথমে সেট আপ করে নিবে, আপনার ডিপেন্ডেন্সিগুলোকে সেট আপ করে নিবে। এর পরবর্তীতে আপনার অ্যাপ্লিকেশনটাকে ডাইরেক্ট রান করবে, আপনি একটা কোনো একটা পোর্টের মাধ্যমে আপনার অ্যাপ্লিকেশনকে অ্যাক্সেস করতে পারবেন সরাসরি। তো এটা হলো ওই জিনিসটা, এটার মধ্যে আপনার পাইথনের সবকিছুই, পুরো অ্যাপ্লিকেশনটাই ওইটার মধ্যে থাকবে, সার্ভার যেটা দিয়ে রান করেন সবকিছু ওইটার মধ্যে থাকবে আর কি। তো ডাটাবেস যেমন ভাই কি আরেকটা এখানেই থাকবে? ডাটাবেস থাকবে সিঙ্গেল আরেকটা কন্টেইনারে। দেখেন আরেকটা মজার ব্যাপার হয়েছে যে আমরা এমএস এসকিউএল নিয়ে কাজ করি, মঙ্গো নিয়ে কাজ করি, তারপর হচ্ছে যে এখন আরো মজার মজার জিনিস আছে, যেমন অনেক ধরনের এআই মডেল নিয়ে আমরা কাজ করি। তো এগুলা কিন্তু সবই এখন কন্টেইনারাইজড, আপনি সব কিছু কন্টেইনার বেজে আপনি চালাইতে পারবেন। সেটার জন্য আপনার এমএস এসকিউএল নিয়ে যারা কাজ করেন, কিংবা ওরাকল, যদি আপনি ডেটাবেসটা সেট আপ করতে চান, এগুলোর অনেকগুলো স্টেপ আছে না। আপনার পিসির এনভায়রনমেন্টে আপনার সবকিছু ইয়া করতে হচ্ছে, সেট আপ করতে হচ্ছে, কনফিগার করতে হচ্ছে, এবার আনইনস্টল করা আর একটা ঝামেলা, তাই না? ভার্সন আপডেট করা আর একটা ঝামেলা। তো আপনি যদি ডকারের মাধ্যমে সেট আপ করে কন্টেনার গুলোকে চালান, তাইলে কিন্তু আপনার কোনো কিছু করা লাগতেছে না, সবকিছু অলরেডি কনফিগার্ড, আপনাকে জাস্ট ইউজ করতে হবে, ইউজ করতে জানতে হবে, দ্যাটস। আচ্ছা ভাইয়া, ভাই, ভার্চুয়াল ইয়া, মেশিনে স্টোরেজটা আমরা কনফিগার করে দিতাম যে এটার সাইজ হবে 2 জিবি বা 5 জিবি। তার প্রসেসিং স্পিডটা আমরা কনফিগার করে দিতাম ভিএম এর ক্ষেত্রে। কিন্তু ডকারের ক্ষেত্রে এটা কিভাবে হয়? এটা স্কেলিং। ডকারের কনফিগারেশন, ডকার ডকার দুইটা জিনিস, একটা হইছে যে আপনার ডকার যখন আপনি সেট আপ করেন, আমি এইটা দেখলে হয়তো বা কিছুটা ক্লিয়ার হবে। দেখেন এটার জন্য আমি 7 জিবি 8 জিবি স্টোরেজ আমি কনফিগার করে রেখেছি, হ্যাঁ। ও কিন্তু মাত্র আমি 1.6 জিবি ইউজ করছি, সো এটার কিন্তু অলরেডি লিমিট কনফিগারেশন ম্যানেজমেন্ট করা যায় যখন আপনি ডকারটাকে সেট আপ করবেন আপনার পিসিতে কিংবা আপনার সার্ভারে। এইবার যখন হয়েছে যে উম, আম, এটা তো ছোট পরিসরে, ঠিক আছে। তো এটা মেমোরি ম্যানেজমেন্ট আপনি লিমিট করে রাখতে পারবেন, র্যাম কতটুকু ইউজ করবে, প্রসেসর কতটুকু ইউজ করবে। এবং এটা যখন আপনার অ্যাপ্লিকেশন গুলো, এটা যখন সাইজ বাড়তে থাকবে, দেখেন এটা একসময় কিন্তু এটা এক্সিট করবে না। তো এটা আমার কন্টিনিউয়াসলি আমার মনিটরিং সিস্টেম গ্রাফানার মাধ্যমে সেট করে রাখতে হবে, যখন হয়েছে যে এটা কাছাকাছি চলে আসবে, তখন আমার জন্য অ্যালার্ট পাঠায়, আমি যেন বুঝতে পারি আমার এখানে মেমোরি লিমিট এক্সটেন্ড করতে পারি। এই সকল কাজগুলা আমার যেন করতে পারি আর কি, সেটার জন্য আবার গ্রাফানা মাধ্যমে মনিটরিং করতে পারবেন সবকিছু, এভরিথিং। আচ্ছা ভাইয়া, আমরা অ্যাকচুয়ালি যদি জব প্লেসমেন্ট নিয়ে যদি কিছু বলতেন আর কি, কি কি ক্রাইটেরিয়ার উপর বেস করে আমাদের অ্যাকচুয়ালি রিক্রুইটাররা আমাদের এলিজিবল মনে করবে, এবং হাউ ক্যান উই প্রিপেয়ার ফর দিস? প্রথম কথা যেটা
ডেভঅপস এর জন্য প্রথম জিনিস যেটা দেখা হয় যে আপনি কন্টেইনার তৈরি করতে পারেন কিনা। তো এখন দেখা যাচ্ছে ডেভেলপাররাও কন্টেইনার গুলোকে তৈরি করে। সাপোজ আপনি একটা পাইথন অ্যাপ্লিকেশন তৈরি করলেন, আহ, ওইটার আপনার কন্টেইনার করতে হবে। সো আপনার কিন্তু প্রোগ্রামিংটাও জানতে হবে। সো এটা হলো প্রথম জিনিস, আপনাকে প্রোগ্রামিং জানতে হবে। এরপরে আপনার ডকার টুলস গুলো আপনি ম্যানেজ করতে পারেন কিনা, মানে ডেভঅপস এর টুলস গুলা। ডকারও জাস্ট একটা কিন্তু টুলস, যেটার মধ্যে প্রথম জিনিসটা আসতেছে আপনার ডকার। এরপর আসতেছে আপনার গিট ম্যানেজমেন্ট। এরপর আসতেছে আরেকটু যদি অ্যাডভান্সেস যায় টেরাফর্ম ম্যানেজমেন্ট। এরপরে আমার মনিটরিং সিস্টেম, যেমন গ্রাফানা। ঠিক আছে। তো এই জিনিসগুলো আপনি ম্যানেজ করতে পারেন কিনা, এই মোটামুটি এই টুলস গুলো সম্পর্কে যদি আপনি ভালো পরিচিত হন, সেটার উপর বেস করে আপনি কতটা পরিচিত এটার আপনার তখন দেখা হয় যে ওই এই জাস্ট এই বেসিক যে টুলস গুলো সম্পর্কে আমি আমি আলোচনা করলাম, এগুলোই যদি আপনারা একটু হ্যান্ডস অন প্র্যাকটিস করেন, এগুলো সম্পর্কে আরো ডিপলি নলেজ গ্যাদার করতে পারবেন। তো এগুলো তো জাস্ট থিওরিটিক্যাল বাইরে, আপনি আর একটু ডিপলি নলেজ যদি গ্যাদার করতে পারেন, দেন এই কোশ্চেন গুলো ম্যাক্সিমাম মোর ওভার টাইম এই এই রিলেটেডই, যে আপনি আপনার সার্ভার গুলোকে অ্যাপ্লিকেশন কিভাবে ম্যানেজ। ইনিশিয়ালি এইগুলাই লাগবে তাই তো? আর এমনিতে তো ইনিশিয়ালি হ্যাঁ। অনেক অনেক টুলস আছে। জি, এমনিতে আরো অনেক টুলস আছে, যেমন এখানে আলোচনা করি নাই, কুবারনেটিস আছে। তারপরে এই লগ ম্যানেজ করার জন্যও আপনার অনেকগুলো টুলস আছে, এগুলো আরো অনেক পরে, ওগুলো অ্যাডভান্সের জন্য। বাট ইনিশিয়ালি শুরু করার জন্য জাস্ট এই যে টুলস গুলো আমরা আলোচনা করলাম, এইগুলার মধ্যে এই যে এখানে কিছু কয়েকটা জিনিস আছে, যেমন ডকার, গিট। ঠিক আছে। আর হইছে যে এই যে প্রমিথিয়াস, গ্রাফানা, এগুলা জানলে আপনি অ্যাজ এ বিগিনার হিসেবে আপনার ক্যারিয়ারটাকে শুরু করতে পারবেন। আর একটা জিনিস যে ডকার ডেভঅপসে মেইন বিষয়টা হলো আপনার অভিজ্ঞতা যতটা বেশি আপনার ডিমান্ড ততটা বেশি। এটার কারণ একটা ইনফ্রাস্ট্রাকচার যেটা বললাম অনেকভাবে ম্যানেজ করা যায়, এটা পুরাটাই ডিপেন্ড করে আসলে যে আপনার এক্সপিরিয়েন্সের উপর। আপনার এক্সপিরিয়েন্স যত বেটার হবে, আপনি যত বেশি প্র্যাকটিস করতে পারবেন, আপনি তত বেশি জিনিসগুলোকে খুব ভালোভাবে ম্যানেজ করবেন। আর মেইনলি দেখা যাচ্ছে যে তাহলে আমাকে কোন প্রত্যেকটা কোন বিষয়গুলো হাইলাইট করতে হবে ওনাদের কাছে? হাইলাইট করতে পারবেন যে আপনি একটা অ্যাপ্লিকেশনকে একদম বেসিক থেকে আপনি অ্যাপ্লিকেশনতে প্যাকেজিং করতে পারেন, তার মানে কন্টেইনার তৈরি করতে পারেন। দেন আপনার হইছে যে অটোমেশন, সিআইসিডি যে পাইপলাইন, সেটা গিটহাবের জন্য একটা গিটহাব অ্যাকশন, বিট বাকেটের জন্য বিট বাকেট পাইপলাইন, এর আর গিটল্যাবের জন্য। ঠিক আছে। তো যে কোনো একটা হইলেই হবে, যে আপনি সিআইসিডিটা করতে পারেন কিনা, যেমন কোড করলে এটা অটোমেটিক বিল্ড হয়ে এটাকে ডিপ্লয়মেন্ট পর্যন্ত আপনি করতে পারতেছেন কিনা, এতটুকু জানলেই আপনি কাজটা শুরু করতে পারবেন। সো গিট, মোটামুটি ডকার কয়টা এন্ড প্রজেক্টের উপর মনিটরিং। ইয়া থাকা লাগবে, এটা ইমপ্লিমেন্টেশন তো ইন্টিগ্রেশন গুলো থাকা? প্রজেক্টের আসলে ওইভাবে মোটামুটি কয়টা এটা তো ওইভাবে বলা যায় না। তো দেখা যাচ্ছে যে আপনি যে কোনো একটা প্রজেক্ট, আমি যেটা রিকমেন্ড করি, আপনি একটা মাইক্রো সার্ভিস বেস প্রজেক্ট করেন। একটা প্রজেক্ট যেটা আপনি আপনি হলো লেয়ার ওয়াইজ ভাগ করবেন, মাইক্রো সার্ভিস বেস 5-7টা লেয়ার আপনি ভাগ করবেন। ভাগ করার পরে ওই প্রজেক্টটাকে আপনি বিট বাকেটে গিটহাবে শুরু করতে পারেন। গিটহাবে আপনি কোড করতেছেন, কোডটা কন্টেইনার তৈরি হয়ে আপনার লোকাল পিসির মধ্যেই ডিপ্লয় করেন, সমস্যা নেই। আপনি সেটাও করতে পারেন, যে আপনি যখন কোডটা পুশ করতেছেন, কোডটাকে আপনি কন্টেইনার করে ডিপ্লয় করতে পারতেছেন। দ্যাটস ইট। এতটুকু হইলেই আপনার মোটামুটি এন্ট্রি লেভেলের জন্য আপনি মোটামুটি প্রিপেয়ার্ড। আচ্ছা ভাইয়া, লোকাল মেশিনই তো আপনার ডকার খুব স্লো কাজ করে, এটা কি ফাস্ট করার কোনো ওয়ে আছে? লোকাল, প্রথম কথা যখন মানে ডেভঅপস কিন্তু ইন্ডাস্ট্রির জন্য, হ্যাঁ। তো ইন্ডাস্ট্রির বড় বড় লার্জ লেভেলের অ্যাপ্লিকেশন ম্যানেজ করার জন্য, তো এটাকে আপনার অ্যাপ্লিকেশনের রিসোর্স অ্যাভেলেবিলিটির উপরে ডিপেন্ড করে আপনার কিন্তু রিসোর্স বাড়াইতে হবে। তো এটার অল্টারনেট কোনো ইয়া নেই। বাট হ্যাঁ, আপনি যেটা করতে পারেন, আমি যেটা করছি, যেমন আমি লোকাল মেশিনে চালাচ্ছি, আমার হইছে যে লিমিট করে দিছি যে 7 জিবির বেশি ইউজ করবেন। আমার হয়তো বা 200 জিবি অ্যাভেলেবল আছে, 7 জিবি 8 জিবি এরকম লিমিট করে দিছি। যদি আপনি লিমিট করে দেন তাইলে আহ, যেরকমটা চলবে আর কি। বাট লিস্ট আপনার র্যাম যদি 8 জিবির নিচে হয়, তাইলে তো এটা স্লো হয়ে যাবে, এটা তো আর কিছু করার নাই ওখানে। আর র্যাম আমার 12 জিবি, তারপরেও স্লো কাজ করে। আবার আপনার প্রায় 500 জিবির মতো স্টোরেজই ফ্রি থাকে। আচ্ছা, স্লো আপনি একটা কাজ করতে পারেন, আপনার হচ্ছে যে ম্যাট্রিক্স আপনার মনিটরিং করতে পারবেন। স্লোটা কি আপনার ডকারের জন্য করে নাকি আপনার অ্যাপ্লিকেশনের জন্য করে, আপনার এইটা বের করতে হবে। অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন যখন আমি ব্রাউজারে বা ইয়েতে ব্রাউজ করি, তখন আমি যে ফাইল একটা আপলোড করলাম, ওইটা যখন রিলোড দিই তখন এটা আসতে খুব স্লো কাজ করে।
এটা আপনার অ্যাপ্লিকেশনের পারফরমেন্স অপটিমাইজেশন করতে হবে, এটা তো ডকারের সাথে সম্পর্কিত না। আপনার এটা না, অ্যাপ্লিকেশন, বাট আমি যখন এটা লাইভ সার্ভারে দিচ্ছি তখন তো এরকম কোনো ফলো হচ্ছে না। কারণ সার্ভারে আপনার রিসোর্স বেশি আর এখানে কম। এটা আপনার ডকার রিলেটেড মনে হয় না সমস্যা। আপনি যেটা করতে পারেন আপনার অ্যাপ্লিকেশন গুলাতে আপনার এপিআই বেসড আপনার অ্যাপ্লিকেশন, রাইট? হ্যাঁ, এপিআই বেস। আপনি এপিআই গুলার পারফরমেন্স ম্যাট্রিক্স সেট করা যায়। আপনি এপিআই গুলার পারফরমেন্স ম্যাট্রিক্স এক্সপোজ করে ওইগুলা মনিটরিং করতে পারেন। আপনি দেন বুঝতে পারবেন আপনার কোন এপিআই গুলাকে, মানে সাধারণত এটাই করা হয় যে ইমপ্রুভমেন্টের জন্য, যে আমার কোন এপিআই গুলো আমার পারফরমেন্স বেশি ড্রপ করতেছে। হ্যাঁ, সেই এরিয়াগুলোতে আপনার কাজ করতে হবে। মেইনলি সাধারণত লক বেশি টাইম কিভাবে নিতে পারে, সাধারণত ডেটাবেস কুয়েরি যদি অনেক কমপ্লেক্স কুয়েরি থাকে। হ্যাঁ, দেন আমার যদি অনেকগুলো সার্ভিসের উপর ডিপেন্ডেন্ট থাকে, ওই জায়গাগুলোকে অপটিমাইজ করতে হয় আর কি। সো অপটিমাইজেশন করলে আমার মনে হয় যে আপনার সমস্যাটা আরেকটু মানে বেটার হবে। এটা ডকারের সাথে এটা সম্পর্ক আছে কিনা এটা আমি শিওর বলতে পারবো না। মনে হয় আপনার অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করলে জিনিসটা অনেকটা ফিক্স করা পসিবল। আচ্ছা, তাহলে ট্রাই করি, দেখা যাক। হুম। আমার আপনি একটা ওই যে কোশ্চেন ছিল। পারফরমেন্স, জি ভাই বলেন। হ্যাঁ, মানে আপনাদের আপনার হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট যারা শিখে আর কি, মানে ওয়েব ডেভেলপমেন্ট শিখার পরে আপনার মানে ডেভঅপস এর কতটুকু জানালে হতেছে আপনার একটু বেটার হয়, মানে ডকারাইজেশন থেকে শুরু করে সিআই সিডি পাইপলাইন, তারপর হচ্ছে আপনার মানে কি ফুল জিনিসটাই কি জানা প্রয়োজন, মানে আপনার কতটুকু? এই যে তিনটা জিনিস যদি আপনি জানেন আপনার জন্য খুবই ভালো, কেননা প্রথম তিনটা পয়েন্ট, গিট, ডকার অ্যান্ড সিআইসিডি, আর কিছু আপাতত না জানলেও চলবে। আর বাকিগুলো হলো অ্যাডভান্স লেভেলের, যদি আপনি ইন্ডাস্ট্রিতে বড় বড় অ্যাপ্লিকেশন হোস্ট করেন সেক্ষেত্রে জানতে হয়। বাট ইনিশিয়াল লেভেলে আপনার এই তিনটা জানলেই আপনি খুব ফাস্ট অ্যাপ্লিকেশন ডিপ্লয়মেন্ট করতে পারবেন, বা ডেভেলপমেন্টও আপনার দেখবেন যে টাইম খুব ফাস্টার হয়ে যাবে। সিআইসিডির ক্ষেত্রে কি আপনার মানে কোনো স্পেসিফিক টুলস, গিট ল্যাব বা হয়তো জেনকিন্স, এগুলা কি মানে ইয়ে করতে হবে, জানা লাগবে নাকি যে কোনো একটা? এগুলা সবই আপনার হচ্ছে যে জেনকিন্স বলেন, এগুলা সবই সিআইসিডি টুলস। হ্যাঁ, এগুলো সবই জানতে হবে না। আপনি জাস্ট সাপোজ গিট হাব, হ্যাঁ, গিট হাব অ্যাকশনস এইটা কিভাবে কাজ করে, স্ক্রিপ্টটা কিভাবে কাজ করে, এতটুকু জানলেই হবে। তো পাইপলাইনটা যে কোনো গিট হাবেরই বা যে কোনো গিটেরই, গিট ক্লাউডেরই, আপনি যখন কোডটা আপনি পুশ করতেছেন তখন আপনার পাইপলাইনটা ট্রিগার হইলো। তো ট্রিগার হওয়ার পরে আপনার কোডটা কি কাজ করবে এটা কিন্তু আপনাকে স্ক্রিপ্ট লিখতে হবে, যেমন একটা ব্যাশ স্ক্রিপ্ট টাইপের জিনিস লিখতে হবে। যে আমার, যেমন আপনি যখন কোডটা পুশ করলেন আপনার এক্সপেকটেশন কি হয়, যে লেটেস্ট জিনিসগুলোকে নিয়ে আমার একটা এনভায়রনমেন্ট তৈরি হবে। এনভায়রনমেন্ট তৈরি আমার দেন হলে আমার পুরো জিনিসটাকে কন্টেইনারাইজ হবে। কন্টেইনারটা আমার হইছে যে একটা আমার ক্লাউডে পুশ হবে, অথবা আমার হইছে যে এডাব্লিউএস হোক বা লোকাল মেশিন হোক, যেখানে হোক সেখানে রান হবে। এই তো। তো আপনি এটার একটা পাইপলাইন স্ক্রিপ্ট যদি আপনি বানায় ফেলেন, আপনি যখন কোডটা পুশ দেবেন পাইপলাইনটা ট্রিগার হইলে ওইটা একটা ব্যাশ স্ক্রিপ্টের মতো এক্সিকিউট হয়ে যাবে আপনার। দেখা যাচ্ছে এটার জন্য আপনার আলাদা কোনো সময় নষ্ট করা লাগবে না। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হইছে যে এখানে দেখেন, দেখছেন এখানে কিন্তু আমার এনভায়রনমেন্ট এগুলো, আমি যখন গিটে এগুলো সেট করব এনভায়রনমেন্ট গুলো হবে ডাইনামিক। তো আমি কিন্তু যতগুলো সার্ভার আইপি যদি আমার চেঞ্জ হয় আমার সমস্যা নেই। আমি যতগুলো এনভায়রনমেন্ট ইচ্ছা ততগুলো এনভায়রনমেন্টে আমার কিন্তু আইপি ফিক্স করা লাগবে না। সবকিছু থাকবে ডাইনামিক, যে কোনো প্ল্যাটফর্মে রাখবো সেটাই রান হয়ে যাবে। তো ইনিশিয়ালি যারা শুরু করতে চাচ্ছেন তারা জাস্ট এই গিট, ডকার এন্ড সিআইসিডি এই তিনটার উপর আপনারা ফোকাস করতে পারেন। কয়েকটা দুই তিনটা দুই তিনটাও বলবো না, আমার মনে হয় একটা হ্যান্ডস অন প্র্যাকটিস খুব ভালোভাবে করতে পারলে আপনাদের লজিকটা পুরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। শুধু আচ্ছা ভাই টুলস একটা গুলোর নাম। মানে হচ্ছে একটা ফুল আপনার একটা অ্যাপ্লিকেশন হচ্ছে আপনার গিট থেকে পুশ করে ডকারাইজড করে হচ্ছে সিআইসিডি পাইপলাইন পর্যন্ত মানে না, যে নিয়ে যাওয়া আর কি, ইন্টি লেভেলের জন্য এটা বলতেছেন? এক্স্যাক্টলি, জি। এক্স্যাক্টলি। তবে তবে একটা মজার জিনিস একটা সময় নোট রাখতে পারেন, আপনারা কি কেউ একটা টুলস ইউজ করছেন, কুইন? ওয়েন যদি কেউ না। কুইন, হ্যাঁ, যদি ইউজ না করেন, একটা আমি আপনাদের সামনেই দেখে এই দেখেন একটা পোর্টফোলিও আমি একটা বানাইতেছিলাম, এইটা তৈরি করতে আমার সর্বোচ্চ 10 মিনিট লাগছে। সেটা কিভাবে, এখন কিন্তু আসলে আপনাদের আপ টু দা মার্ক, যত আপনি সময়ের সাথে নিজের খাপ খাওয়াই নেবেন আপনি তত বেশি অ্যাডভান্স হইতে পারবেন।
তো এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। সো এআই টুলস আপনি যত বেশি ইউজ করতে পারবেন তত ভালো। দেখেন আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাই আপনাদেরকে লাইভ, যে এইটা আমার একটা ছোট্ট প্যাকেজ। আমি ওরে আমার রিজুমি দিয়ে বলছিলাম যে আমার একটা পোর্টফোলিও তৈরি করে দাও, তো আমার কিন্তু পুরা সাইটটা রিয়েক্টে বানাই দিছে। ঠিক আছে, এখন আমি বলি কনভার্ট দিস ইনটু, দাও দিন অন্য দাও, আমি একটু ক্লাস করবো। ওকে, আমি ওর একটা কমান্ড দিলাম যে তুমি আমার পুরো জিনিসটাকে কন্টেইনার করে রান করে দিবা। ঠিক আছে, দেখা যাক আমার কি করায় দেয়। আচ্ছা, ইন দ্য মিন টাইম আমরা এটা হয়তো বা একটু সময় লাগবে, দু এক মিনিট করতে লাগুক, আমরা মিন টাইম আমরা আমাদের বাকি কোশ্চেন গুলা নিতে থাকি। আমি একটু জানতে চাচ্ছি হুম। ডেভঅপস, জি, ডেভঅপস রোলটাকে একটু যদি বুঝা বলতেন তাহলে সবার জন্য ক্লিয়ার হতো। মানে ডেভেলপারদের রোল, ডেভঅপস ইঞ্জিনিয়ারের রোল, হ্যাঁ, এই দুইটা কি একই না অবশ্যই আলাদা? আহ, না আসলে দুইটা রোল একই না, এটা পুরাটাই এই যে সাইকেলটা দিকে আমরা আবার একটু যাই। এটা আসলে একটা সাইকেলের জন্য। তো একটা জিনিস কি, ডেভঅপস যিনি থাকবেন উনা উনি একটা অ্যাপ্লিকেশন আসলে ডিপ্লয়মেন্ট স্ট্র্যাটেজিটা কি হবে ওইটার উপর ডিপেন্ড করে, কিন্তু কোডিং এরও অনেক কিছু ডিপেন্ড করে, তাই না? তো উনি যখন ডিপ্লয়মেন্টের টাইম উনি ডেভেলপারদেরকে একটা ইনস্ট্রাকশন দিবে যে তুমি এইভাবে তোমাকে করতে হবে আর কি, এই প্রসেসে কোডটা করতে হবে। জিনিসটা না কি হয় যে অনেক সময় আমরা কোড করি, আমাদের অ্যাপ্লিকেশন থাকে না যে একটা পার্টিকুলার এপিআই থেকে ডাটা ফেচ করে। তো কি করি, আমি সার্ভারটাকে এপিআই আইপিটাকে সার্ভারের আইপিটাকে ফিক্স করে দিলাম। ফিক্স করার পরে আমি এখন ডিপ্লয় তো করতে হবে আমার 10টা সার্ভারে, আমি নিলাম আর একটা সার্ভারে। তাইলে কি আমার ওই এপিআইটাকে খুঁজে পাবে? পাবে না কিন্তু। তো এপিআইটাকে ডাইনামিক করতে হবে, প্যাকেজিংটাকে প্রপারলি করতে হবে। ঠিক আছে, তো এই কিন্তু পুরো আর্কিটেকচার ইনস্ট্রাকশন একজন ডেভঅপস ইঞ্জিনিয়ার এখানে ইনপুটটা দিয়ে থাকেন সাধারণত, যে ডেভেলপাররা ইভেন কিভাবে কোড করবে, এবং কোডটা করার পরে যখন কন্টেইনার তৈরি হবে তখনই কিন্তু সে আবার ভ্যালিডেট করবে যে জিনিসটা ঠিক আছে কিনা। তো এই সাইকেলটা ডেভঅপস ইঞ্জিনিয়ার, টেস্টিং এবং আপনার ডেভেলপমেন্ট সবার সাথে আপনার কমিউনিকেট করবে, জড়িত থাকবে। একজন ডেভেলপার নিজেও ডেভঅপস ইঞ্জিনিয়ার হইতে পারে, আবার শুধু ডেভঅপস ইঞ্জিনিয়ার যদি তার কাজ অনেক বেশি থাকে, প্রোডাকশনে আমার অনেকগুলো কাজ আছে, সে সে আলাদাও থাকতে পারে। তো আমাদের ক্ষেত্রে যেমন আমি নিজে ডেভেলপমেন্টও করি, প্লাস পুরো ডেভঅপস পাইপলাইনও ম্যানেজ করি, প্লাস আর্কিটেকচার ডিজাইনও নিজেই করি। তো এটা ডিপেন্ড করে কোম্পানি ওয়াইজ আর কি। কিন্তু যে ডেভঅপস ইঞ্জিনিয়ার যিনি হবেন তার পুরো সাইকেল সবকিছু সম্পর্কেই তার নলেজ থাকতে হবে, এবং তাকে টিম গাইড করতে হবে। জি, ধন্যবাদ। আর যেহেতু আমাদের এখন মানে ম্যাক্সিমাম কাজই ক্লাউডে, তো এটা জি। নিশ্চয়ই আপনার কোর্সের মধ্যে ক্লাউডের একটা কভারেজ থাকবে। কোর্সের মধ্যে ইন্টারেক্টিভ কেয়ার যে কোর্সগুলো অফার করতেছেন, হ্যাঁ ক্লাউডের কভারেজ হয়তো বা অবশ্যই থাকবেন। না না, আহ, আমি যেটা আপনার ইয়েতে দেখলাম না আর কি, যে এডাব্লিউএস অথবা অ্যাজুর অথবা জিসিপি, যে কোনো একটা, তো আপনি বেস করে তো এই কোর্সটা করাবেন, রাইট? আচ্ছা, আমার যে কোর্সটা আপনাদের ওয়েবমিনারটা হয়েছে জাস্ট টুলস গুলো ইন্ট্রোডাকশন কোর্স, কিন্তু আমি হয়তো বা নিব না, বুঝতে পারছেন? তো আপনার কোর্স যেটা আপনি করবেন সেটা কোর্সের আউটলাইনটা আপনাকে দেখে নিতে হবে। বাট হ্যাঁ, এটা হচ্ছে কোন একটা ক্লাউড টার্গেট করেই করানো হবে, এটা অবভিয়াস। হ্যাঁ, এটা তো মানে লোকাল মেশিনে সার্ভার এনভায়রনমেন্ট ক্রিয়েট করে কাজ করলে তো একই কাজ করা সম্ভব। আবার একটু বলেন। আমি বলতে চাচ্ছি যে লোকাল মেশিনে যদি আমরা সার্ভার এনভায়রনমেন্ট ক্রিয়েট করে কাজ করি তাহলে তো লাইভ সার্ভারের মতো একই এক্সপিরিয়েন্স পাওয়া সম্ভব, সেটা বলছি আর কি। হ্যাঁ, আহ, একই একই হবে আর কি। তো এই দেখেন মাত্র জিনিস যেটা আমি করলাম, যে লোকাল এনভায়রনমেন্টে কিন্তু আমি আহ, একে একটা কমান্ড দিয়ে দিছি, যে এআই টুলস আমি ইউজ করি, অনেক ইউজ করি ইদানিং। তো
বাট আপনাকে পুরো নলেজটাও থাকতে হবে, নাহলে অপটিমাইজ করতে পারবে না। আমি ওকে একটু আগে কি বলছিলাম যে তুমি আমার একটা কন্টেইনার করে তৈরি করে দাও, ও কিন্তু সবকিছু আমাকে তৈরি, ডকার ফাইল তৈরি করে দিছে, ডকার কম্পোজ তৈরি করে দিছে, এই জিনিসটা ইভেন আমার লোকালি রানও করে দিছে। এটা কিন্তু আমার লোকাল লোকাল হোস্ট থেকে চলতেছে, দেখছেন? এই যে, তো সেম জিনিসটা আমি যখন সার্ভারে দিব, সার্ভারও একইভাবেই চলবে। জাস্ট এটা সার্ভারে না দিয়ে আমি লোকাল হোস্টে দিছি, এই, কিন্তু জিনিসগুলো এই সব যে সেম। ভাইয়া, এই যে কোইন কোডার যে সিএলআইটা, এটা কি পেইড নাকি ফ্রি? এটা ফ্রি, এটা হলো মজার ব্যাপার, এটা এখনো পর্যন্ত ফ্রি। এটা আপনারা ইউজ করতে পারেন। আমি এটা একটা আপনাদের বোনাস কন্টেন্ট, এটা এর মধ্যে ছিল না, আমি জাস্ট কিছুক্ষণ আগেই নিয়ে আসছি। আহ, এই যে আপনারা গিট কুইন কোড, কুইন কোডের গিট হাব থেকে আপনারা এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে টার্মিনালে কিভাবে আমি যেভাবে ইউজ করতেছি কিভাবে করবেন। তো এটার মাধ্যমে অনেক ছোটখাটো কাজ আপনি করে ফেলতে পারবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন যে এআই কে আপনাকে ইউজ করতে হবে, বাট এটা কিন্তু আপনাকে রিপ্লেস করবে না, হ্যাঁ। তো জিনিসটা হচ্ছে ক্যালকুলেটর কি যারা কাজ এআই করে যে ইউজ আমাদের করতে পারবে তারা অন্যদেরকে রিপ্লেস করবে। হ্যাঁ, রিপ্লেসমেন্টের আসলে বিষয়টা, জিনিসটা কি, এভাবে চিন্তা করেন যে ক্যালকুলেটর আপনার কি কাজ করে, যে আমাদের কম্পিউটিং যেন ফাস্ট করে, সেটার জন্য আমরা ক্যালকুলেটর ইউজ করি। তো এআই হয়েছে যে আপনি যত ভালো ইউজ করতে পারবেন আপনার কাজের গতি তত মানে বাড়বে। তো এখন জিনিসটা কি, যে এই যে কন্টেইনার কিভাবে তৈরি হবে না হবে, আমার কিন্তু 10টা সোর্স ঘাটার আমার দরকার নেই, ডকার ফাইলটা আমাকে সুন্দর করে তৈরি করে দিছে। তো আমি জাস্ট এটাকে এখন রিভিউ করব, আচ্ছা ঠিক আছে এটা যে আছে এটা কি এখন অপটিমাইজড আছে। অপটিমাইজ না থাকলে আমি বলবো যে আচ্ছা কন্টেইনারের সাইজটা তো আমি দেখি, চেক করি। এটা কিন্তু আপনার এক্সপিরিয়েন্সের উপর, এটা তো এআই করে দিবে না। এটার আমার সাইজ আমি দেখি কত জিবি। সাইজটা এখানে দেখা যাচ্ছে না, ইমেজের মধ্যে যে দেখতে হবে। এটা হয়তো বা এই দেখেন অনেক বেশি, 107। এটা কিন্তু আসা উচিত ছিল 10 MB-র মধ্যে। আমি জাস্ট একটা জেনেরিক কমান্ড দিছি, ও 107 ইয়া করে দিছে। এটা কিন্তু আমার এক্সপেকটেশন অনুযায়ী হয় নাই, হ্যাঁ। তো এটাকে কিন্তু আমার এখন অপটিমাইজ করে এটাকে ছোট করতে হবে। আপনার কন্টেইনার যত ছোট করতে পারবেন আপনি তত বেশি অ্যাডভান্টেজ পাবেন, ঠিক আছে? তো আপনি কি আপনার শুরু করার জার্নিটা আপনাকে ইজি করে দিবে। এরপরে আপনি রিভিউ করবেন, আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী এটাকে অপটিমাইজ করবেন। এই ট্রিক্স গুলো আপনার হয়েছে যে যত বেশি প্র্যাকটিস করতে পারবেন বা যত বেশি আপনি কমিউনিটিতে মিশবেন, কিংবা যত ভালো ভালো আপনি কোর্স দেখতে পারবেন, আপনি এই ছোটখাটো ট্রিক্স গুলো আপনি খুব ভালোভাবে শিখতে পারবেন। এটাই হলো পার্থক্য। তবে আমার হচ্ছে যে বিল্ড টু ডিপ্লয়মেন্ট এন্ড ভার্সন কন্ট্রোলিংটা আমার এখন আওতায় চলে আসছে। তো এখন আমার ডেভঅপসে সুইচ করাটা উপযুক্ত হবে কিনা? হ্যাঁ, অবশ্যই আপনার মানে এটা এখন আসলে অপশনাল না, এটা আমি মনে করি এখন অবভিয়াস হয়ে পড়ছে, হ্যাঁ। আদারওয়াইজ ভালো কোনো কোম্পানি, ইভেন আপনার নিজের জন্য আপনি ভালো কোনো প্রজেক্ট ম্যানেজ করতে পারবেন না, বিশেষ করে যখন প্রজেক্টগুলোতে আমাদের যখন অনেক ইউজার চলে আসবে, এটা ম্যানেজ করা পসিবল হয় না এই নলেজ না থাকলে। তো ভাই আমি সরি, নেটের প্রবলেমের জন্য আপনার ওই যে এআই টুলসটা দেখাইলেন ওটা আমি বুঝতে পারি না, একটুখানি যদি আরেকটু দেখাইতেন। কোন টুলস? এই যে এআই টুলস যেটা কুইন কোড যেটা দেখাইলেন। আচ্ছা, একজন ভাইয়া প্রশ্ন করছেন, গোলাম ভাইয়া, না এবাবসের এআই আসলে জব রিপ্লেসমেন্ট কিছু করবে না। এটা আসলে আপনাকে আরো অ্যাসিস্ট করবে, হ্যাঁ, আপনার এজ এ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনি এটাকে ইউজ করতে পারবেন। যে অবশ্যই স্টার্টিংটা এআই আপনার, তো রিপ্লেস করতে পারবে না হ্যাঁ এটা শিওর, আমি জাস্ট অ্যাসিস্টের জন্যই ব্যবহার করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। এটাকে আপনি যত ভালো কমান্ড, আপনি যত ভালো নলেজ পাবেন, আপনি তত বেশি ইনহ্যান্স ইউজ করতে পারবেন, মানে ভালোভাবে কাজে লাগাইতে পারবেন। আচ্ছা কুইন, এই যে এটা জানতে চাচ্ছিলেন, দেখতে চাচ্ছিলেন জি জি। কুইন কোড। কুইন কোডের গিটহাব থেকে আপনার এখানে ইনস্ট্রাকশন দিয়ে আপনারা সেট আপ করে ফেলতে পারবেন। এই টুলসটা কিন্তু ফ্রি, বাট আমি কুইন কোড এবং চ্যাট জিপিটি বোথ আমার মাঝে মধ্যে ইউজ করা লাগে, বা সাথে সাথে আরো আছে ক্লড, ক্লড এআই, এটাও ইউজ করা লাগে। সো তিনটার কম্বিনেশনে কম্বাইন করে আমাকে কাজ করতে হয় আর কি অনেক সময়। সো এই এআই টুলস গুলোর নাম বলে দিলাম, এগুলো আপনারা দেখতে পারেন। আর একটা মজার জিনিস দেখাই আমি আপনাদেরকে। আহ, এইখানে দেখেন ডকার হাব, ডকার হাবটাও এক্সপ্লোর করেন জিনিসটা কি। এখানে দেখেন আমরা যে মডেলগুলোর নাম শুনছি, ডিপসিক, লামা,
তারপরে এই যে জেন এআই মডেলগুলা, এগুলা কিন্তু সবই কন্টেইনার ভার্সন অ্যাভেলেবল। আপনারা আপনার যদি রিসোর্স অ্যাভেলেবল থাকে, আপনারা ডিরেক্টলি এই মডেলগুলা নিয়ে যদি কাজ করতে হয়, নিজেদের এজেন্ট বেস কোনো অ্যাপ্লিকেশন বানাইতে হয়, তাইলে কিন্তু এই মডেলগুলা নিয়ে ডিরেক্টলি কন্টেইনারে রান করে এটার সাথে আপনার অ্যাপ্লিকেশন ইন্টিগ্রেশন করে খুব সুন্দর সুন্দর এআই বেসড অ্যাপ্লিকেশন আপনারা তৈরি করতে পারবেন। তো এখন কিন্তু সবই সবই কন্টেইনার বেসড। যতগুলা ডেটাবেস আছে সবই আপনি দেখবেন যে আপনি এই পাবলিক রিপোজিটরির মধ্যে পেয়ে যাচ্ছেন। এখনো ওইরকম ম্যানুয়াল ইনস্টলেশন কিছু করা হয় না। এগুলা কি মানে কপি করে লোকাল হোস্টে নিয়ে আসা পসিবল? হ্যাঁ, এগুলা আপনি লোকালে লোকালে এরকম যেরকম আমি রান করছি না, এরকম রান করা পসিবল। এই জন্য এইটা খুব ভালো ধারণা থাকতে হবে আরো ম্যানেজ করার জন্য। ঠিক আছে, আমি জাস্ট আপনাদেরকে ইন্ট্রোডিউস করাই দিচ্ছি, দ্যাটস ইট। দ্যাটস এ না, গ্রেট আইডিয়া। এইটা কি এজেন্টস? এগুলো কি এজেন্টস বলে? এগুলা এআই এজেন্ট বলে না, লার্জ এগুলোর উপর ল্যাঙ্গুয়েজ বেস মডেল। করে আপনি এআই এজেন্ট তৈরি করবেন নিজের মতো। এগুলা মানে এক একটা এআই মডেলের এক একটা কাজ। যেমন এখানে দেখতেছি ডিপসিক। ডিপসিক হয়েছে যে আপনার কি কাজ করে, আপনার যেমন চ্যাট জিপিটি যেরকম কাজ করে না, আপনার ও চিন্তা করতে পারে, ওইরকম কাজ করে ডিপসিক। চ্যাট জিপিটি তো মনে হয় ওপেন না, ডিপসিক ওপেন। তারপরে আছে লামা। লামাটা আমি অনেক ইউজ করছি, লামা 3.2 ইউজ করছে, এখন 3.3 রিলিজ হয়েছে। এটাও একটা জেন এআই মডেল। এটার উপর বেস করেও আপনি ওই রকম ইয়া বেসড অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন, চ্যাট জিপিটির মতো অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন, বা অনেক আপনার অ্যাসিস্ট্যান্ট টাইপের মানে কাজগুলোকে করাইতে পারবেন। আর একটা এক্সাম্পল দেই যেটা আমি রিসেন্টলি করছি। যেমন সাপোজ আমি একটা জায়গায় ঘুরতে গেছি, ঠিক আছে, কিংবা আমি একটা সুপার শপে গেছি। এখন আমি যে বললাম যে আমার বাজেট $200 আছে, তুমি আমার হয়েছে যে ইয়া করো, আহ, এই বাজেটের মধ্যে তোমার কাছে কি কি আইটেম আছে তুমি আমাকে বলো। হ্যাঁ, এটা হলো আমার সিনারি। তো ওইখানে একটা লামা কন্টেইনার হোস্ট করা মডেল, দেন আমার হইলো যে আহ, ইয়া যেটা চ্যাট ইঞ্জিন যেটা আছে, কোর যেটাকে আমি বলি, ওগুলা হোস্ট করা কয়েকটা আর 12টার মতো কন্টেইনার আছে। তারা ইন্টার কমিউনিকেশন করে রিয়েল ডাটা কি কি আছে ওগুলাকে নিয়ে মডেল করে ম্যাপ করে আমাকে ফাইনাল আউটপুট দেয়, এই জিনিস আছে, তুমি এইভাবে কাজ করতে পারো। হ্যাঁ, তোমার বাজেট এই জিনিসগুলো কিনতে পারো, এইভাবে সুন্দর সাজেশন দেয়। রিসেন্টলি এরকম একটা কাজ করা হয়েছে। তো এগুলা এই ধরনের কাজ আপনারা করতে পারেন। তো সবকিছু যেটাই করতে পারেন, শুরু করতে গেলে আপনাদেরকে আহ, এই যে কন্টেইনার বেজ নিয়ে কাজ করতে হবে আর কি। আর এমএল রিলেটেড আর একটা জিনিস বলি, জবের ক্ষেত্রে এমএল রিলেটেড যদি আপনার অ্যাপ্লিকেশন ডিপ্লয়মেন্টের এক্সপিরিয়েন্স থাকে, সেগুলোকে কিন্তু বলা হয় এমএল অপস। হ্যাঁ, তো এটাও আপনি দেখতে পারেন সাথে সাথে এমএল অপস। তো, আর কারো কোনো কোশ্চেন আছে? আমরা খুব শীঘ্রই শেষ করে দিব। আমাদের আর এখানে রোড ম্যাপ, যদি কারো স্লাইডস প্রয়োজন হয় তাইলে আপনারা নিয়ে নিতে পারেন, অথবা প্রোভাইড করে দেওয়া হবে। তো এখানে কিছু টিপস এর কথা রেখেছিলাম, অলরেডি এগুলো আলোচনা করছি। জি বলেন। ইন্টারেক্টিভ কেরিয়ারে কি আপনার হচ্ছে যে মেশিন লার্নিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে কোনো ট্রেনিং আছে? ভাই আমি এটা একটু অ্যান্সার করে দিই। আপনি হচ্ছে যদিও আমাদের আজকের ওভারঅল প্রোগ্রামটা ছিল ডেভঅপস সেন্ট্রিক, আমাদের মেশিন লার্নিং এর উপর একটা অলরেডি কোর্স আছে, সেটা হচ্ছে ডেটা সায়েন্স মেশিন লার্নিং। ওটার মধ্যে আজকে যদিও এখানে ফয়সাল ভাই একটু আগে মেনশন করেছেন এমএল অপস এর ব্যাপারটা, আমাদের ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং যে কোর্সটা আছে সেখানে আমাদের এই এমএল অপস থেকে শুরু করে মেশিন লার্নিং এর সেন্ট্রিক এআই যেসব প্রোগ্রামের কথা আপনি বলছেন সেটা আমরা ওখানে কভার করব। আর আপনারা যারা হচ্ছে আমাদের আজকের এই ডেভঅপস এর যে ওয়েবিনারটা হলো, এটাতে আমরা যেটা জিনিস আপনাদেরকে দেখাতে চেয়েছি সেটা ছিল হচ্ছে আমাদের ডেভঅপস ক্যারিয়ার পাথ। এটার জন্য এটা আমার যদি আপনি দেখতে চান কোশ্চেন তাহলে করাটা একটু আছে ভাইয়া, হ্যাঁ। কিছুটা হচ্ছে যে জি। আমার গোল হচ্ছে যে মেশিন লার্নিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড ফার্দার এডুকেশনে আগানো। তো সেক্ষেত্রে কোনটা আগে করব, আগে কি ডেভঅপসটা করব নাকি আগে মেশিন লার্নিংটা করে নেবো, সেটা জানার জন্য আর কি। ও আচ্ছা আচ্ছা, তো আই থিঙ্ক ফয়সাল ভাই এটা অ্যান্সার করে দিতে পারবেন বেটার। সো ডেভঅপস হলো অবভিয়াস, যেটার মাধ্যমে আপনি একদম বেসিকটা ইয়া করতে পারবেন, যে কোনো অ্যাপ্লিকেশন কিভাবে আপনি ডিপ্লয়মেন্ট করা হয় সেগুলো করতে পারবেন। তো পাশাপাশি আপনি যে আরেকটা যে এমএল নতুন একটা আপনার স্কিল আনলক করতে চাচ্ছেন এমএল বেসড, যেটার জন্য আপনার আলাদা, মানে আলাদা বলতে কি, আপনার বেসিক এই প্রি নলেজ গুলো লাগবে, এরপরে আপনি শুরু করতে পারবেন। তো ফার্স্টে আমার ইনস্ট্রাকশন অ্যাডভাইস যেটা আপনার জন্য থাকবে, যে আপনি হাগিং ফেস মডেলস, ঠিক আছে, হাগিং ফেস মডেল ওখানে কিভাবে একটা মডেল রান করে সেইগুলা নিয়ে আপনি কাজ শুরু করতে পারেন। দেন ওই মডেলগুলো কিভাবে ডিপ্লয় করা হয়
এরপর থেকে আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন। বাট এই যে কিভাবে একটা কন্টেইনার তৈরি করতে হয়, একটা অ্যাপ্লিকেশনকে কিভাবে আপনাকে প্যাকেজিং করতে হয়, দেন হোস্ট করতে হয়, এই নলেজটা আপনার লাগবেই। এরপরে আপনি যেখানেই যান না কেন। না মানে ভাইয়া, ঠিক বুঝতে আমার পারছি, বাট একটা আমার প্রশ্ন কোশ্চেনটা ছিল। ছিল এরকম যে মানে আগে কোনটা করব আমি, এখন কি আগে ডেভঅপসটা করে নিয়ে তারপরে মেশিন লার্নিং এ যাব, নাকি মেশিন লার্নিং করে তারপর ডেভঅপস আসবো? এটা প্রশ্ন ছিল আর কি। আপনি আগে ডেভঅপসটা করেন, করার পরে ডেভঅপস এর বেসিকটা করেন, অ্যাডভান্সে যাইতে হবে না। বেসিক জাস্ট কন্টেইনার কিভাবে করতে হয় আর গিট ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় এইগুলো কভার করেন, তারপরে আপনি মেশিন লার্নিং। ওকে, থ্যাংক ইউ ফর দ্য ইনফরমেশন। আচ্ছা ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। জি। আহ এই যে একটু আগে যে এআই মডেল দেখালেন, তো আমি বেসিক্যালি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার, ফ্লাটার নিয়ে কাজ করতেছি। তো আমি কি এরকম করতে পারি যে আহ, আমি এই এআই মডেল দিয়ে কিছু একটা করলাম, যেটার মাধ্যমে হচ্ছে আমি মোবাইল মানে চ্যাটিং অ্যাপ বা এই টাইপের কিছু একটা চ্যাট জিপিটির মতো বানাইলাম, এরকম কোনো সার্ভিস। তো আমি এই মডেলগুলো নিয়ে কাজ করলাম, সেক্ষেত্রে আপনার কোর্সটা কতটুকু কাজে দিবে, বা এরকম কি কোনো কাজ করা আমার দ্বারা সম্ভব? মানে অ্যাপের মধ্যে আমার এআই এজেন্ট থাকলো, সোজা কথা। এখন এটা কিভাবে করতে হবে বা কেমনি? আসলে আমাদের মানে একটু আগে যেটা বলছিলাম যে আমিও কিন্তু আমার কেরিয়ার পাথ যখন শুরু করি অ্যাজ এ অ্যান্ড্রয়েড ডেভেলপার হিসেবে শুরু করি, তো দেখা যাচ্ছে আমি এখন অ্যান্ড্রয়েড টিমস, সফটওয়্যার টিমস, বোথ টিমস আমি এখন ডিরেক্ট করতেছি। তো ওইখানে আমার অ্যাপ্লিকেশনে আপনার দেখা যাচ্ছে এমএল মডেল কিন্তু আপনি আপনার অ্যাপের মধ্যে রান করাইতে পারবেন না, এটা আপনাকে সার্ভারেই করতে হবে। আপনার অ্যাপের মাধ্যমে আপনি কমিউনিকেট করতে পারবেন, ডাটা পাঠাইতে পারবেন, ডাটা রিসিভ করতে পারবেন। ওকে একটা কমান্ড পাঠাইলেন, সেটা আপনার প্রসেস হবে এই মডেলগুলো দিয়ে। এই মডেলগুলো আপনার হোস্টেড থাকতে হবে আপনার ক্লাউডে অথবা আপনার লোকাল হোস্টে, যেখানেই হোক। আহ, আচ্ছা, জাস্ট একটা মজার টিপস আপনার জন্য। একটা টার্ম আপনি নিতে পারেন, ওপেন ভিনো। হ্যাঁ, যদি আপনার কাছে এমএল নিয়ে, যদি এমএল এর বড় মডেল যদি আপনাদের রান করতে হয়, সেক্ষেত্রে আপনার অত হাই লেভেলের রিসোর্স হয়তো বা থাকবে না, যেটা জিপিইউ বলি আমরা। বাট ওপেন ভিনো, এটা ইন্টেলের সাথে আমরা একটা কাজ করতেছি। তো এটার দিয়ে আপনি সিপিইউর মধ্যে এআই মডেল রান করাইতে পারবেন, লামা 3.2 অ্যাটলিস্ট রান করাইতে পারবেন। তো আপনার এই মডেলগুলোকে আপনাকে হোস্ট করতে হবে আপনার সার্ভারে, সেটা লোকাল হোস্ট হোক যেখানে হোক। দেন আপনার অ্যাপ থেকে আপনাকে পোস্ট প্রোটোবাফ যদি কাজ করে থাকেন, প্রোটোবাফের থ্রু অর রেস্ট এপিআই থ্রু আপনি কমিউনিকেট করবেন, ঠিক আছে? নাকি অথবা ওয়েব এমকিউটিটি সকেট, করতে পারেন। ওয়েব সকেট দিয়ে কি করা সম্ভব? ওইটাই এমকিউটিটি, ওয়েব সকেট। এমকিউটিটির মধ্যেও করতে পারেন, আর যদি কাস্টম ওয়েব সকেট আপনি ম্যানেজ করতে পারেন তাইলে ভালো। বাট আমি বলবো যে আপনি এমকিউটিটি ইউজ করেন, আরো ইজিলি করতে পারবেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি আসলে রিক্রুটার, আমি ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট করি। তো আমার আসলে এই যে জি। ওয়েবিনারটা আসলে ইন্টারেস্ট হলো এই কারণে যে আমি আসলে টেকনিক্যাল টিম গুলোকে লিড করি, বাট আমার কোনো হুম। টেকনিক্যাল নলেজ নাই, ঠিক আছে? তো অনেক সময় দেখা যাচ্ছে আমি একটা প্রজেক্ট ম্যানেজ করে ফেলতেছি উইদাউট টেকনিক্যাল নলেজ। তো এক্ষেত্রে আমি যে অবস্টাকলটা ফেস করতেছি সেটা হচ্ছে যে আপনার টোটাল একটা প্রোডাক্টের ওভারঅল লাইফ সাইকেলটা, যে আর্কিটেকচার লেভেল যে প্ল্যানিংটা, সেটা আমি আসলে বুঝতে পারতেছি না কিংবা করতেছি না। এক্ষেত্রে আমি কমপ্লিটলি আমার ডেভেলপার টিমের উপর ডিপেন্ড করতেছি। আমি চাচ্ছিলাম যে এই মুহূর্তে আমার যে একটা অপারেশনাল যে স্কিলটা দরকার, যে পুরো টিমটিকে লিড করার জন্য এবং একটা প্রোডাক্টকে আপনার আইডিয়া লেভেল থেকে শুরু করে একদম ফাইনাল স্টেজে নেওয়ার জন্য, পুরো টিমকে লিড করার জন্য যে টেকনিক্যাল নলেজ গুলো দরকার, সেটা আমি চাচ্ছিলাম এনকোয়ার করতে। তো এক্ষেত্রে কি ডেভঅপস এর যে টোটাল যে ইয়াটা, আমি নন টেকনিক্যাল পার্সন হিসেবে আমি প্রোগ্রামিং জানি না, টেকনিক্যাল সাইডগুলো খুব ভালো বুঝি না। এক্ষেত্রে কি এটা আমার খুব হেল্পফুল হবে ডেভঅপস এর ক্যারিয়ার, এই যে কোর্সটা আমরা অফার করতেছি ইন্টারেক্টিভ কেয়ার? হ্যাঁ, আসলে আপনি যদি এটা করেন, কেননা এটা তো আপনার প্রোগ্রামিংটা করবে আপনার ডেভেলপার, ঠিক আছে? তো আপনি যদি বাকি প্রসেসটা জানেন, তাইলে হয়েছে যে আপনার যে রিলেটেড আপনার কাজ, আপনি পুরো সাইকেলটা আপনাকে বুঝতে অনেক হেল্প হবে। তখন আপনি আরো মানে ভালোভাবে স্ক্রিনিং করতে পারবেন, যে ইয়া করার সময়, সিভি গুলাকে ফিল্টার করার সময় এটা আপনি নিজেই ডিসাইড করতে পারবেন। তো হ্যাঁ, আপনার জন্য হেল্প হবে এটার জন্য যে আপনার প্রোগ্রামিং জানা থাকলে ভালো, আর না জানা থাকলে এটা নর্মালি এখন সব ডেভেলপাররাই কন্টেইনার তৈরি করার কাজটা করে থাকে। তো যদি না জানা থাকে, আপনি যদি অলরেডি লিড পজিশনে থেকে থাকেন, তাহলে আপনি আহ, এটা বাকি প্রসেসটা যদি ভালোভাবে জানেন, তাহলে আপনি টিম গাইড করতে পারবেন আরো ভালোভাবে। জি। আসলে আমি actually ওদের লিড করতেছি, আমি অনেকগুলো লাইভ প্রজেক্টে কাজও করতেছি, বাট আমি ফেস করতেছি আমার লিমিটেশনসটা, যেখানে আমি অনেক সময় ডেভেলপার উপর ব্লাইন্ডলি মানে ডিপেন্ড করতেছি, ওরা যেটা বলতেছে আমি ওটার আউটপুট ইনপুট দিতে পারতেছি না।
আমি বুঝতেছি যে এখানে সামথিং গোয়িং রং এন্ড ল্যাকিং দেখতে পাচ্ছি, বাট আমি আসলে এই নলেজ না থাকার কারণে আমি ওদেরকে ইনপুটটা দিতে পারতেছি না আর কি। এই প্রবলেমটা ফেস করতেছি কারেন্টলি। এইটা ভালোভাবে জানলে দেখা যাচ্ছে যে আপনি একদম খুব ভালো ভিজিবিলিটি পাবেন। হ্যাঁ, রিসোর্স ম্যানেজমেন্ট থেকে শুরু করে আপনার অ্যাপ্লিকেশন কেমন পারফর্ম করতেছে, তারপরে আপনার কোনটা ফেইল হচ্ছে, কেন ফেইল হচ্ছে। তো প্রত্যেকটা জিনিস যখন আপনার ভিজিবিলিটি চলে আসবে, তখন কিন্তু জি, আপনি খুব ভালো মানে এই ডিসিশন গুলো আরো ভালোভাবে নিতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তো তাহলে আমরা আজকের সেশন এখানে শেষ করি। আর কারো কিছু যদি কোশ্চেন থাকে বলতে পারেন, ভাই একটা ভাই তাহলে আমরা প্রশ্ন একটা প্রশ্ন করি একটু, যদি জানাইতেন। যদি আমি জি। ধরেন ডেভঅপস এর মাধ্যমে আমি ডকার শিখলাম না, বাট ডকার আমি ব্যবহার করলাম না, যদিও জানি, বাট ব্যবহার করলাম না। আমি যদি এখন গিট হাবে পুশ করে গিট অ্যাকশনের মাধ্যমে সার্ভারে যদি লিঙ্ক থাকে, সার্ভারে যদি হয়ে যায়, তাহলে কি ডকার ব্যবহার না করলে সমস্যাটা কি হবে? ডকার ব্যবহার না করলে আসলে সমস্যাটা অনেক হবে। আপনি ডিরেক্টলি পাইপলাইনের মধ্যে যদি আপনি কোডটা করেন যে আপনার সার্ভারের মধ্যে পুশ হবে, আপনি স্ক্রিপ্ট লিখতে পারেন, কিন্তু ওটা আপনি বড় লেভেলে ম্যানেজ করা পসিবল হয় না। ডিরেক্টলি বাইনারি বা ডিরেক্টলি র অ্যাপ্লিকেশন আমি উইদাউট কন্টেইনার এটা ম্যানেজ করা পসিবল হয় না। আপনি তো ইয়াগুলাও, ইভেন আপনি যদি মনিটরিং ম্যাট্রিক্স গুলাও সেট করতে চান, সেগুলো ভালোভাবে ম্যানেজ করতে পারবেন না। তারপরে অ্যাপ্লিকেশনের সাইকেল, যেমন হয়েছে যে কোনো অ্যাপ্লিকেশন যদি আপনাকে বন্ধ করতে হয়, কোনো পোর্ট, বিশেষ করে পোর্ট কনফ্লিকশনের ব্যাপারটা, যে আপনি আরেকটা অ্যাপ্লিকেশন হোস্ট করতে চাচ্ছেন, পোর্ট কনফ্লিক্ট করতেছে, দেন আপনার আবার খুঁজে বের করে দেখতে হবে আচ্ছা কোনটার সমস্যা, কোনটার সাথে কনফ্লিক্ট করতেছে, সেগুলোকে আবার ক্লিক করতে হবে। মানে এটা হিউজ লেভেলের একটা হ্যাসেল। মানে এগুলো অ্যাভয়েড করার জন্যই আসলে আপনাকে কন্টেইনারাইজেশনটা সাজেশন করা হয়। এটা আরো অ্যাডভান্স টেকনিক, ইভেন সব কোম্পানি এটা করে। আহ, বড় কোম্পানিগুলো, ইভেন গুগল, ফেসবুক, সবাই। আচ্ছা, থ্যাংক ভাই ইউ। এনটা কি মোটামুটি কি অ্যাডভান্স অটোমেশন টুল কিনা, যে আর এটা কি এটাও তো মেবি ডকারে রান করা যায়? আহ, এটা এটা কি কোনটার কথা আরো বললেন? অ্যাডভান্স? কোনটার কথা বললেন? N8N। N8N? হ্যাঁ, এন N8N? N8N, এটা এটা টুলসটা সম্পর্কে সরি আমি পরিচিত না। এটা কি কাজ করে? এটা এটা অটোমেশন টুল। এটাও একটা অ্যাডভান্স অটোমেশন টুল। এটা আসলে আহ, কি বলে, ট্রিগার নোড হিসেবে যেমন ওয়েবহুক থাকে, প্লাস আবার ওর ওর কিছু নোড বেস আকারে কাজ করে। আবার এটা সার্ভার এবং ডকারেও রান করা যায় মোটামুটি, আমি এটা যতটুকু জানি। যেগুলো ওই এমসিপি ওয়ার্ক ফ্লোটা ফলো করে আর কি actually। এমসিপি সার্ভারের ওয়ার্কফ্লো? হ্যাঁ, না ভাই, এমসিপি সার্ভার ওয়ার্ক ফ্লোটা এটা ফলো করে। এমসিপি সার্ভার থেকে অ্যাডভান্স আই থিঙ্ক, আমি যতটুকু জানি আর এটা কি। এটা হচ্ছে ভাইয়া এআই ওয়ার্কফ্লো অটোমেশন প্ল্যাটফর্ম। এখানে আপনি এআই রিলেটেড অটোমেশন তৈরি করতে পারবেন। বুঝতে পারছি। এগুলো আপনারা হয়তো এমএল অপস এর অ্যাডভান্সেশন গুলাতে দেখতে পারেন। তো এগুলা মানে এই টুলস গুলা সম্পর্কে আমার যেগুলা লাগে আমি সেগুলা জানি, সেগুলোই শেয়ার করলাম। হ্যাঁ, এইটা সম্পর্কে পরিচিত না। বাট জি হ্যাঁ, আপনি কন্টেইনার বেস যেটাও করতে পারার কথা। জি ফয়সাল ভাই, কাইন্ডলি কি আপনার গিটহাব এবং লিঙ্কিং এটা পাওয়া যাবে? গিটহাব, যেগুলি আপনার লিঙ্কডইন, পাবলিক আছে আর কি। গিটহাবে ফলো করতে পারেন। গিটহাব, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে। হ্যাঁ, আর কোনো কোশ্চেন আছে কারো? ভাইয়া লাস্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে ভাইয়া ডকার যে কম্পোজ করবো আমরা, এটা কি কিভাবে একটু যদি বলতেন, ডকার কম্পোজের বিষয়টা। আচ্ছা, ডকার কম্পোজটা মানে কেন করব একটু ডিটেলসে জানতে চাচ্ছেন, তাই তো?
জি ভাইয়া। দেখেন এখানে, এখানে দেখেন আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। তো এইখানে জিনিসটা দেখেন, ডকারের মাধ্যমে ডকার ফাইল দিয়ে এটা রান করা হয়। তো এটাকে যদি আমি বিল্ড করতে চাই, আমি সিম্পল একটা কমান্ড লিখবো, ডকার কম্পোজ বিল্ড। সরি, বিল্ড হচ্ছে না। বাট সেম জিনিসটা যদি আমি ডকার কম্পোজ ছাড়া করতে চাই, হ্যাঁ করতে পারবো। এখানে দেখা যাচ্ছে যে আরো অনেক ইনভায়রনমেন্টের আরো অনেক কনফিগারেশন ফাইল তৈরি হয়। তো সেম জিনিসটা দেখেন, এটা অনেক বড় একটা ডকার কমান্ড তৈরি মানে কমান্ড আমাকে লিখতে হয়, যেটা ম্যানেজ করা বা মনে রাখা দুইটার কোনোটাই আমার পক্ষে পসিবল হয় না, খুব ঝামেলার মনে হয়। তো এই কারণে সবাই হচ্ছে যে ডকার কম্পোজ ফাইল তৈরি করে। এই ফাইলের মধ্যে আপনার শুধুমাত্র এখানে আছে শুধুমাত্র ইনভায়রনমেন্ট। দেখেন সিম্পল বিল্ড কমান্ডের বদলে এখানে আমার ডকার কমান্ডটা কিন্তু অনেক বড় হয় সাধারণত। ডকার রান আরো মাল্টিপল অনেকগুলো কমান্ড তৈরি করতে হয় এগুলা। মানে এই যে পোর্ট গুলা দেখেন, এই এই যেভাবে লিখছি এখানে কিন্তু অলরেডি আমি ফাইলের মধ্যেই বলে দিছি। বাট এটা যদি না থাকতো আমার একদম র ডকার কমান্ড প্রথম থেকে প্রত্যেকটা জিনিস লিখতে হতো। এখানে যদি আরো 10-15টা আমার কনফিগারেশন থাকতো, আমার 10-15টা আমার ডকার কমান্ড লিখতে হইতো এখানে আরো অ্যাড করে, যেটা ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে যায় এবং বারবার এটাকে চেঞ্জ করতে হয়, খুবই ঝামেলা। এই কারণে এটাকে অ্যাভয়েড করার জন্য আপনাকে একটা কম্পোজ ফাইল তৈরি করতে হয়, যেটার মাধ্যমে আপনি সবকিছু করে ফেলতে পারবেন আহ আরো শর্টকাটে ভালোভাবে। ঠিক আছে? আসসালামু আলাইকুম, আমার একটা কোশ্চেন ছিল। জি ভাইয়া। জি বলেন। আচ্ছা, নর্মালি যেটা হচ্ছে যে যারা ডেভেলপার মূলত তাদের তো হচ্ছে যে টেকনোলজিক্যালি স্পেসিফিক তারা ওই কাজগুলো করে। যেমন আমি পিএইচপি স্ট্যাকে আছি। তো আমি পিএইচপি দিয়ে যেই অ্যাপগুলো বানাই বা ওয়েব অ্যাপ্লিকেশন গুলো বানাই, ওইটা আমি দেখা যাচ্ছে যে সি প্যানেল দিয়ে আমি ম্যানেজ করে ফেলতে পারতেছি, হ্যাঁ। বা আমি যদি পাইথনের দিয়েও যদি কোনো একটা অ্যাপ্লিকেশন বানাই, ওইটাও আমি সি প্যানেলের বিভিন্ন ফিচার ইউজ করে আমি ওইটা হোস্ট করে ফেলতে পারতেছি। তো এখন আসলে একজন ডেভেলপারের পক্ষে তো মাল্টি স্ট্যাক স্পেশালাইজেশন করার একটু টাফ, আমি যদি ভুল না হই। যেমন একজন সেম পারসন ASP.NET বা হচ্ছে জাভা ও সেম নলেজ রাখবে, এটা আসলে একটু টাফ। তো হুম। যেহেতু এখানে ডকারটা মেবি বেস্ট ওয়ার্ক করে যে মাল্টিপল স্ট্যাক বাট উইদিন দ্য সেম ওয়ে, সেম এনভায়রনমেন্ট। তো একজন ডেভেলপারের পক্ষে আসলে তো মাল্টি ল্যাঙ্গুয়েজে ওয়ার্ক করাটা একটু টাফ, ওয়ার্ক ফ্লোটা একটু টাফ। তো সেক্ষেত্রে আসলে মানে এরকম সিনারিওর জন্য আসলে ডকারটা কিভাবে মানে অ্যাডপ্ট করা যেতে পারে, যেহেতু আসলে অলরেডি ডকার, জি জি জি, হ্যাঁ যেহেতু অলরেডি সি প্যানেল দিয়ে বা বিভিন্ন হোস্টিং যে সার্ভার গুলো আছে বা সার্ভিস গুলো প্রোভাইডার আছে, তারা বিভিন্ন জিনিসগুলো দেয় এবং ওগুলো দিয়ে আমি হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন ওগুলো আমি হোস্ট করে ফেলতে পারি। তো এই জায়গাটাতে মানে এই সিনারিওতে আমি ডকারটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি? ফার্স্ট অফ অল, সি প্যানেলের মধ্যে আপনি শেয়ার্ড হোস্টিং নিয়ে আপনি ছোটখাটো কাজ হয়তো বা করে ফেলতে পারবেন। তো বাট ডকারটা হচ্ছে যে ইউনিভার্সাল, যেন আপনি সবকিছু করতে পারেন। এটার মধ্যে আপনি যে কোনো অ্যাপ্লিকেশনের প্যাকেজ আপনি করতে পারেন। তো সি প্যানেলের মধ্যে দেখা যাচ্ছে যে আপনি আহ, একটা ডটনেট যদি আপনি হোস্ট করতে চান, তো সেক্ষেত্রে আপনাকে আলাদা টুলস ইনস্টল করতে হয়, তাই না? হুম তারপরে হুম হুম পিএইচপি ইনস্টল করতে গেলে আলাদা টুলস, হুম তো হুম হুম। জাভা ইনস্টল করতে গেলে টমক্যাট টুলস। জি বাট জি জি আপনি যদি এই জিনিসটাকে কন্টেইনারাইজ করেন, তাইলে জিনিসটাকে আপনার শুধুমাত্র আপনার সার্ভারে ডকার থাকলেই হবে। হ্যাঁ, ডকার ইনস্টল করা থাকলেই হবে, 4 থেকে 5টা কমান্ড আপনার সার্ভারে ইনস্টল হয়ে যাবে। এরপরে আপনি যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন আপনি ওইখানের মধ্যে আপনি ডকার দিয়ে রান করাইতে ফেলতে পারবেন, এটা যে তাহলে ল্যাঙ্গুয়েজেরই সেক্ষেত্রে হোক। আমার সি প্যানেল লাগবে না, না এরকম? না, সি প্যানেল ট্যানেল এগুলোর কিছু প্রয়োজন নাই। আমি আপনাদেরকে লাইভ এটা দেখেন, দেখেন এখানে দেখেন আমার কতগুলো অ্যাপ্লিকেশন সার্ভারে বিভিন্ন পোর্টে হোস্ট করা আছে। সব কিছু আমার কাছে কি আছে, জাস্ট ডকার, আর কোনো টুলসই নেই আমার এই সার্ভারে।
আমার যখন রিমুভ করে দিব, আনইনস্টল করে দিব, শেষ। আমার কিন্তু অ্যাডিশনাল একটা টুলস ইনস্টল করার প্রয়োজন হয় না, শুধু ডকার, বাস, দ্যাটস ইট। আচ্ছা, তো এই ক্ষেত্রে যখন কোনো, আচ্ছা ওইটা তাহলে যদি কোনো আপডেট থাকে তাহলে সেক্ষেত্রে ওইটা ইমেজটা বা ডকার ইমেজটা আবার রিবিল্ড করে ওখানে পাবলিশ করে দিলেই হয়ে গেল। রিভিল করে, এটাই তো মজার ব্যাপার, ভার্সন ওয়াইজ পাবলিশ করবেন। ভার্সন 1 পাবলিশ করছেন, ভার্সন 1.1 পাবলিশ করবেন। আপনার মনে হলো 1.1 এ প্রবলেম, ওকে, আবার ভার্সন 2 কে, ভার্সন 1 এ আবার রোল ব্যাক করতে পারবেন। তো ভার্সন ওয়াইজ আপনি ডিপ্লয়মেন্ট করতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই, সিনারিওটা যদি এরকম চিন্তা করি যে আমরা যেরকম ফ্লাটারে এপি ফাইল বিল্ড কইরা প্লে স্টোরে পাবলিশ করি, কাহিনীটা তো সেম এইরকমই হয়ে গেল, শুধু যা সার্ভারের সাথে কানেক্ট হইলো এখানে। আর ওই প্লে স্টোরের কাজটা কি ডকারটা কাজ করতেছে না, এই মানে কনসেপ্টের দিক থেকে বলতেছি। প্লে স্টোরে প্লে স্টোর, না ওইটা পুরোপুরি ওরকম না। প্লে স্টোরে আপনি অ্যাপ্লিকেশনটা পাবলিশ করে আপনার অ্যাপটা সবাই প্লে স্টোর থেকে জাস্ট নামাইতে পারবে, ঠিক আছে? তো আপনি আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু প্লে স্টোরে যখন আপনি ভার্সন 1 পাবলিশ করছেন, ভার্সন 2 তে তো রোল ব্যাক করতে পারবেন না। ভার্সন আগের ভার্সনে রোল ব্যাক করতে পারবেন না। তারপরে হচ্ছে যে এটা তো মানে স্টোর তো কন্ট্রোল বাই গুগল, তাই না? তো এখানে আপনার নিজস্ব সার্ভার, আপনার সফটওয়্যারের ব্যাকএন্ড, আপনার অ্যাপটা যে চলবে, অ্যাপের ব্যাকএন্ডটা হোস্ট করবে হবে তো আপনার সার্ভারে। এই ব্যাকএন্ডটা ম্যানেজমেন্ট পুরোটা আপনার কন্ট্রোলে থাকবে। ঠিক আছে, একটা অ্যাপ কাজ করতেছে না, আবার রোল ব্যাক করি, আগের ভার্সনে যাই, সেটা করতে পারবো। ঠিক আছে, নতুন একটা ফিক্স আছে, পাবলিশ দিলাম, পাবলিশ হয়ে যাবে, নতুন একটা কন্টেইনার হোস্ট হয়ে যাবে। এটা এরকম। আচ্ছা ভাই, একটা টপিক ছিল যে টেরাফর্মটা কখন ইউজ করবো আর এর বেনিফিটটা কি? টেরাফর্মটা সাপোজ আপনি ক্লাউড প্রভিশন করতেছেন, হ্যাঁ, আপনি এডাব্লিউএস এর 10টা ইনস্ট্যান্সে আপনার হলো প্রভিশন করতে হবে, একটা বিভিন্ন অ্যাপ্লিকেশন হোস্ট করতে হবে, একই অ্যাপ্লিকেশন হোস্ট করতে হবে। তো আপনি কি করবেন? আপনি আপনি সাপোজ পাইথনে কাজ করেন। তো পাইথনে যে আপনি কাজ করেন, আপনার প্রত্যেকটা সার্ভারে পাইথন সেট আপ করতে হবে না? তো ম্যানুয়ালি পাইথন সেট আপ করতে যান, আপনার আনুমানিক সব ইনফ্রাস্ট্রাকচার টুলস গুলো সেট আপ করতে মিনিমাম ধরেন 10 মিনিট করে হইলো। 10টায় বা 10টায় কতক্ষণ লাগে? 1 ঘন্টার উপরে না? তো আপনি টেরাফর্মের মাধ্যমে এন নাম্বার অফ ক্লাউড আপনি এট এ টাইম আপনি প্রভিশন করতে পারবেন। স্ক্রিপ্টটাকে চালাই দিবেন, 10টা সার্ভারেও প্যারালালি একটার পর একটা একই কাজ হইতেই থাকবে, ঠিক আছে? এবং এটাকে আপনি ভার্সন ওয়াইজ ম্যানেজও করতে পারবেন। এটাকে আপনার লাইফটাকে আর একটু ইজি করে দিল, অটোমেট করলো, এই আর কি। কেউ একজন মনে হয় হাত তুলছেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমার প্রশ্ন ছিল এই 6 মাসের ডেভঅপস এর কোর্সটাই মানে কিউবারনেটিস যেটা আছে এটা এটা নিয়ে কিভাবে ধারণা দেওয়া হবে, রিয়েল লাইফ প্র্যাকটিক্যাল? আহ, এইটা ইন্টারেক্টিভ ক্যাশ থেকে মনে হয় অ্যান্সারটা ভালো পাবেন। ও আচ্ছা আচ্ছা। না, কিউবারনেটিস এটা মানে বিগ স্কেল কাজ করে, তো তো আমাদের 6 মাসের কোর্সে কি এটা কি বিগ স্কেলে এরকম দেখানো হবে কিনা এটা জানার ছিল। জি ভাই, অবশ্যই দেখানো হবে, যেহেতু আমাদের কাছে এটা আমাদের পঞ্চম ব্যাচ হবে। আমরা এর আগে 4টে ব্যাচে জিনিসগুলো দেখিয়েছি আমাদের। আপনি যদি আরো ডিটেলস জানতে চান, আপনি হচ্ছে এই একটা লিঙ্ক ছিল যে আমি চ্যাট বক্সে টেক্সট দিয়েছিলাম, এই লিঙ্কটাতে যদি গিয়ে আপনি ওয়েবসাইটে চলে যেতে পারেন। এর পাশাপাশি যদি আপনি জিনিসগুলো নিয়ে আরো ডিটেলস জানতে চান, তাহলে একটু আগে আপনি যদি শুরু থেকে থেকে থাকেন, তাহলে আপনি পেয়েছিলেন আমাদের পল্লব ভাই ছিলেন সেলস টিম থেকে, তিনি হচ্ছে তার কন্ট্যাক্ট ডিটেলস দিয়েছেন। তো তার কাছ সাথেও আপনি ওভার দ্য ফোন অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার সাথে কমিউনিকেশন করে এই কোর্সে আমরা এই জিনিসটা কিভাবে দেখাবো আরো ডিটেলস ভাবে সেটা জানতে পারবেন। কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো আচ্ছা আই থিঙ্ক আপনি অ্যান্সার পেয়েছেন হোপফুলি। তো আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে, আমরা ওয়েবিনারটা এখানে শেষ করে ফেলবো। এন্ড লাস্টলি আপনারা হচ্ছে আজকে ওয়েবিনার রেকর্ডিং এবং এখানে আমাদের ফয়সাল ভাই যে স্লাইড দেখিয়েছিলেন একটা, পাশাপাশি উনি তো গিটহাবের লিংক দিয়ে দিয়েছেন। বাট যদি আপনারা আরো কোনো ম্যাটেরিয়াল যদি সামনে আমাদের এখান থেকে থাকে, আমরা সেটাও ফরওয়ার্ড করে দিব, সমস্যা নেই। কাইন্ডলি এই ফর্মটা একটু ফিল আপ করে ফেলবেন, ঠিক আছে? আমরা এই ফর্মটা হচ্ছে ফিল আপ করলে আমরা ট্র্যাক রাখতে পারবো যে আপনারা কারা এসেছিলেন, এবং আপনাদের সাথে পরবর্তীতে আমরা এই ম্যাটেরিয়াল গুলো শেয়ার করতে পারবো, ঠিক আছে? তো আই বিলিভ আর কারো কোনো কোশ্চেন নাই, আমরা আজকে ওয়েবিনারটা এখানে শেষ করে ফেলতে পারি।
অলমোস্ট ইট হ্যাজ বিন মোর দেন 1.5 আওয়ার্স, 1 ঘন্টা 30 মিনিটের উপরে হয়ে গেছে ওয়েবিনারটা। তো আপনারা যারা শুরু থেকে ছিলেন, ইটস রিয়েলি অ্যাপ্রিসিয়েটিং যে আপনারা আমাদের সাথে কানেক্টেড ছিলেন থ্রু আউট দ্য টাইম। আজকে ওয়েবিনারটা আমরা এখানে শেষ করব। আমাদের এই অনলাইন ভাবে আমাদের সামনে আরো অনেক ওয়েবিনার হবে। আপনারা যদি ওয়েবসাইটে যান দেখবেন আমাদের এই ডেভঅপস এর কোর্সের সেকশনে ডান পাশে হচ্ছে আমাদের ওয়েবে আপকামিং যে ওয়েবিনারটা হবে কিউএনএটিস এর উপরে, সেটা একটা আপডেট জানতে পারবেন। এর পাশাপাশি আমাদের যেহেতু এখন অফলাইনেও আমরা একটা লার্নিং সেন্টার নিয়েছি, তো অফলাইনে আমাদের বেশ কিছু ওয়ার্কশপ, তারপর প্রোগ্রামিং সেন্ট্রিক ওয়ার্কশপ, ফ্রি ক্লাস, সেমিনার থেকে শুরু করে আমাদের টেকটক থেকে শুরু করে ডিফারেন্ট কাইন্ড অফ এঙ্গেজমেন্ট থাকে। তো আপনারা যদি অফলাইনেও আমাদের সাথে কানেক্টেড হতে চান, সেটাও উইল বি রিয়েলি গ্ল্যাড টু হ্যাভ ইউ। তো এই জিনিসটা আপনাদের জানিয়ে রাখলাম। আপনারা আমাদের ওয়েবসাইটে লার্নিং সেন্টারের যে সেকশনটা আছে সেখানে গেলেই বিস্তারিত জানতে পারবেন। ফেসবুকে এবং ডিসকর্ড, সরি, ফেসবুকে আমাদের মেইন পেজ আছে এবং একটা লার্নিং সেন্টার নামে একটা পেজ আছে, দুইটা সেপারেট পেজ আছে। আপনার এই দুইটা সেপারেট পেজেই ইভেন্ট সেকশনে জানতে পারবেন আমাদের আপকামিং অনলাইন এবং অফলাইন কি কি প্রোগ্রাম হবে। তো এইটা যেন আপনারা আপ টু ডেট থাকতে পারেন। সো হোপফুলি ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও অনলাইন বা অফলাইন যে কোনো মাধ্যমে কোনো একটা সেশনে দেখা হয়ে যেতে পারে। ফয়সাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য, এই ওয়েবিনারটা কন্ডাক্ট করার জন্য। ইনশাআল্লাহ আমরা আবারও আপনাকে অন্য কোনো একটা ওয়েবিনারে পাবো হোপফুলি। তো এটাই। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সবাই, জি ভালো থাকবেন। আল্লাহ জি, হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।